হ্যালো, ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। আশা করছি আমরা লাইভে চলে এসেছি। কিছু স্টুডেন্ট জয়েন হোক, দিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। ঠিক আছে, আপনারা 1 মিনিট ওয়েট করুন, সবাইকে জানিয়ে দিই। গুড ইভিনিং সাগরিকা বসু, গুড ইভিনিং মৌসুমী খাতুন। আপনারা দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার, অডিও ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জান প্লিজ। ওয়েলকাম প্রশান্ত হাঁসদা, গুড ইভিনিং স্যার, ভেরি গুড ইভিনিং। তা সবাই শুনতে পাচ্ছেন? ওকে, সবাইকে আশা করছি বলে দিয়েছি। ওকে, দেখি একে জয়েন করলো। মৌসুমী খাতুন, সাগরিকা বসু, প্রশান্ত হাঁসদা, শাহিল আক্তার, তনুশ্রী জানা, শিউলি বিশ্বাস, মণিদীপা সাহু, লাকি, মৌমিতা কর্মকার, অয়শ্রী দাস, সুজাতা সুলতানা। ওকে, তাহলে সবাইকে ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। আজকের যেটা ক্লাস আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর আমরা আজকে প্রথম ক্লাস পড়বো। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আমাদের টোটাল 5টা প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আমাদের নেট পরীক্ষার পেপার 1-এ আসবে। ঠিক আছে, এই 5টা প্রশ্নের মধ্যে মোটামুটি আজ যেটা পড়াবো সেখান থেকে আপনারা পাবেন 2টো কোশ্চেন, ফ্যালাসি থেকে পাবেন 2টো কোশ্চেন, আর মিসলেনিয়াস ইন্ডিয়ান লজিক থেকে পাবেন 1টা কোশ্চেন। 5টা প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন। 5টার 5টাই আপনারা কমন পাবেন আমরা যেটা পড়াবো সেখান থেকে। ঠিক আছে, তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব বা ফলো কিন্তু করে দেবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের শুরু করছি লজিক্যাল রিজনিং এর ক্লাস। নমস্কার, আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি ইউজিসি নেট পেপার 1 এবং ইংলিশ লিটারেচার এবং এসএলএসটি আমি ইংলিশ লিটারেচারটা পড়াই। ঠিক আছে, আমাদের ক্লাস হয় স্টাডি ডিটিএন অ্যাপে, যেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে বা ডিটেলসে আমি দিয়ে দেবো। আমাদের এইভাবে পড়ানো হয় পেপার 1 এবং ইংলিশ লিটারেচার। যেহেতু এটা পেপার 1-এর ক্লাস, তাই পেপার 1-এর ডিটেলসটা এনেছি আমি। যদি আপনারা আমাদের ডিটেলস কোর্সে অ্যাডমিশন নিতে চান তাহলে আমাদের এটি 6 মাসের কোর্স, আর এখন আমাদের 3 মাসের কোর্সও চলছে, আপনারা অ্যাডমিশন নিতে পারেন। ঠিক আছে, 3 মান্থসের। আমাদের সপ্তাহে পেপার 1 3 দিন ক্লাস হয়, লাইভ ক্লাস হয়। পেপার 2 ইংলিশ লিটারেচার 2 দিন ক্লাস হয় লাইভ। তার সঙ্গে আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং থাকে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে নোট পাবেন, যেটা আপনাদের সেট পরীক্ষায় কাজে লাগবে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস, এবং আরেকটা আপনারা পাবেন, আজ অব্দি 10টা চ্যাপ্টার যতগুলো হয়েছে আমাদের পেপার 1-এর, প্রত্যেকটা ইউনিট থেকে আপনারা যতগুলো কোশ্চেন হয়েছে প্রিভিয়াস ইয়ারে, প্রত্যেকটা কোশ্চেনের আপনারা কি পেয়ে যাবেন না, তো কোশ্চেন এবং প্র্যাকটিস সেট পেয়ে যাবেন। তার সঙ্গে আপনারা কি পেয়ে যাবেন, তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন আনলিমিটেড মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট দিয়ে আপনারা শেষ করতে পারবেন না, আনলিমিটেড মক টেস্ট আমাদের এই কোর্সে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, প্র্যাকটিস সেটের কোনো অভাব হবে না। ওকে, তাহলে আপনারা যারা অ্যাপ ডাউনলোড করেনি তাহলে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আর অ্যাপে আমাদের ফ্রি ক্লাস হয়, সপ্তাহে একদিন করে আমাদের পেপার 1-এর ফ্রি ক্লাস। ঠিক আছে, সেখানে আপনারা সবাই জয়েন হতে পারবেন। এই দেখুন আমার সব যেগুলো পড়ানো হয়েছে, একদম পেপার 1-এর সবই টপিক ওয়াইজ সব পড়ানো হয়েছে। ম্যাথামেটিক্যাল রিজনিং, কমিউনিকেশন সবই আমাদের এগুলো পড়ানো হয়ে গেছে। এগুলো আপনারা কোর্সটা পারচেস করলেই দেখতে পাবেন। এবার দেখুন টেস্ট, কত টেস্ট আছে দেখুন, চ্যাপ্টার টেস্ট, অফিসিয়াল চ্যাপ্টার টেস্ট, সাবজেক্ট টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, টিচিং এক্সাম, সব আপনারা এখানে কিন্তু ডিটেলসে সব মক টেস্টগুলো আপনারা এখানে দিতে পারবেন। দেখুন 2023 থেকে 95টা সেটের আপনারা পাবেন এখানে, 95টা সেট আছে এখানে আমাদের, আপনারা এখানে প্র্যাকটিস করতে কিন্তু পারবেন। ঠিক আছে, বেশ, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, সবাই তাহলে দেখতে পাচ্ছেন, সবার সাউন্ড ক্লিয়ার, স্ক্রিন ক্লিয়ার,
আমাকে একবার কনফার্মেশন দিন, তাহলে আমি ক্লাসটা শুরু করব। ওকে, আমাকে একবার জানিয়ে দিন প্লিজ যে সব ক্লিয়ার আছে কিনা। পিএসসি সিলেবাস আমাদের এসএলএসটি আলাদা কোর্স আছে, সেখানে করানো হবে। সেই কোর্সটা হচ্ছে এসএলএসটি প্লাস পিএসসি 9, 10, 11, 12, সেটা আমাদের আলাদা কোর্স। সেখানে আপনি অ্যাডমিশন নিলে ওখানে সব পাড়ায় করানো হবে। ওখানে কোর্স ফিটাও খুবই কম, একদম 999 টাকা অনলি, এবং ভ্যালিডিটি লাইফ টাইম। ওটা এসএলএসটিটার লাইফ টাইম ভ্যালিডিটি 999 টাকা। একবার পারচেস করলে পিএসসি প্লাস এসএলএসটি দুটোই আপনি এখানে কমপ্লিট করতে পারবেন। আর এই কোর্সটা এটা পড়ানো হচ্ছে আজকে আমাদের, এটা হচ্ছে আমাদের ইউজিসি নেটে পেপার 1 এবং ইংলিশ লিটারেচারের। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, দেখুন প্রথম হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কথার অর্থ কি, আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন। রেজ হ্যান্ড যে অপশনটা আছে, সেই রেজ হ্যান্ডে ক্লিক করে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে। ঠিক আছে, 14 জন জয়েন হয়েছেন, সবাই ক্লাসটা মন দিয়ে করুন। এখানে এটা পড়লে আপনাদের পেপার 1-এ এই চ্যাপ্টার থেকে আপনাদের কোশ্চেন কিন্তু আটকাবে না। ঠিক আছে, বলছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট কথার অর্থ হচ্ছে যুক্তি। আমরা এই আর্গুমেন্ট শব্দটা দৈনন্দিন জীবনে প্রায়ই ব্যবহার করি, এবং এই আর্গুমেন্টের সব থেকে বেশি আমরা প্রয়োগ দেখতে পাই কোথায়? এই আর্গুমেন্টের প্রয়োগ দেখতে পাই আমরা কোর্ট রুমে, আদালতে। আদালতে আমরা আর্গুমেন্ট দেখতে চাই। দু পক্ষ থাকে, একটা বাদী পক্ষ, একটা বিবাদী পক্ষ, একটা সরকারি পক্ষ, আর একটা যে ডিফেন্স লয়ার। আপনারা সবাই জানেন বিষয়টা। তা সেক্ষেত্রে সেইখানে কি হয়, সেইখানে আমাদের কিন্তু দুজনের আর্গুমেন্ট চলে। দুই পক্ষের উকিল জাজকে কি করে, কনভিন্স করার চেষ্টা করে। তাহলে কি হলো, তাহলে আমাদের এই যুক্তির কাজ কি, একে অপর কিন্তু যুক্তি দেয় নিজের হয়ে, যে আমি ঠিক, ও বলবে আমি ঠিক। সেক্ষেত্রে আর্গুমেন্টের কাজ কি, তার নেচার অফ আর্গুমেন্ট ইজ টু কনভিন্স সামওয়ান। তাহলে যুক্তির কাজ হলো কি, কাউকে সন্তুষ্ট করা। কিভাবে সন্তুষ্ট করা? তার লজিক দেখিয়ে। তার লজিক দেখিয়ে কাউকে কি করা, সন্তুষ্ট করা। ইট ইজ ফর্মড বাই প্রিমাইসেস অ্যান্ড কনক্লুশন। ওয়েট এক মিনিট, দেখতে পাচ্ছি না। ক্লিক দিস। দেখুন কি বলছে, তাহলে এখানে বলছে কি, ইট ইজ ফর্মড, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ইট ইজ ফর্মড বাই প্রিমাইসেস অ্যান্ড কনক্লুশন। তাহলে যুক্তিবাক্য কি দিয়ে গঠিত হয়? প্রিমাইসেস বা সরি, যুক্তি আর্গুমেন্ট কি দিয়ে গঠিত হয়? যুক্তিবাক্য এবং কনক্লুশন। এখানে দেখুন একটা কথা লেখা আছে, প্রিমাইসেস মানে কি, একটা যুক্তিবাক্য থাকবে না, দুই বা ততোধিক, মানে দুটো মিনিমাম বা তার অধিকও কিন্তু যুক্তিবাক্য থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত থাকবে কি, একটা। এই জিনিসটা কি করে হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করার কোনো কাজ নয়। আমি আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, দেখবেন খুব সহজভাবে এই জিনিসটা বুঝে যাবেন আপনারা। দেখবেন, ধরুন যখন একটা কোর্ট রুমে একটা জাজমেন্ট চলছে, একটা বিচার চলছে। সেই বিচারে একজন ধরুন কেউ আসামি দাঁড়িয়ে আছে, অভিযুক্ত দাঁড়িয়ে আছে, আসামি তো অভিযুক্ত দাঁড়িয়ে আছে। এবার অভিযুক্তের বিরোধী পক্ষের উকিল বলছে যে দেখুন, উনি যে মার্ডার করেছেন তার একটা কারণ নয়, তার একাধিক কারণ প্রমাণ আছে। একটা প্রমাণ নয়, তার একাধিক প্রমাণ আছে। তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে অস্ত্রে, তারপরে তার মারার মোটিভ ছিল। মানে কি, কতগুলো যুক্তিবাক্য দেখাচ্ছে, দু তিনটে। একদিন ঝগড়া করেছে এবং তাকে মার্ডার করার হুমকি দিয়েছে, সুতরাং সে এতগুলো রেজেন্ট করেছে। কে রেজেন্ট করেছে দেখি, কে রেজেন্ট করলেন একবার সামনে আসুন, একবার রেজেন্ট যিনি করেছেন তিনি সামনে আসুন একবার। তাহলে কি হলো, তাহলে সেই পক্ষের উকিল কিন্তু বললো যে এতগুলো যুক্তি দেখালাম যে তার মার্ডার করার পেছনে তার কারণটা কি। তারপরে কি হলো, তাহলে এতগুলো প্রিমাইস, এতগুলো যুক্তিবাক্য, তার ওখানে উপস্থিত ছিল মার্ডারের দিন, তারপরে তার যে ওয়েপেনে তার উপর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, মার্ডারের অস্ত্রে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তার মোটিভ ছিল সে একদিন ঝগড়া করেছে, সে একদিন খুন করবো তার হুমকি দিয়েছে। তো সুতরাং মিলট এতগুলো আমরা কি দিলাম, আমি যুক্তি দিলাম। সুতরাং তাহলে এখানে কি দেখানো হলো, একাধিক যুক্তি দেখানো হলো। কিন্তু এখানে কনক্লুশন কিন্তু একটাই হবে, জাজ কি বলবে সিদ্ধান্ত দেওয়ার সময়, তাহলে অভিযুক্তকে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে তিনি খুনি, আবার তিনি খুনি নয়। একটা গান শুনেছিলাম, তোমায় আমি চিনি না, আবার যখন চিনি না, কিরকম ছিল একটা গান, যাই হোক। নিশ্চয়ই কনক্লুশন একটাই হবে, সিদ্ধান্ত কি হবে, হয় সে দোষী নাহলে নির্দোষ। তুমি দোষী আবার তুমি নির্দোষ, এরকম নিশ্চয় সিদ্ধান্ত হবে না। তাহলে কি, কারণ প্রচুর থাকতে পারে, কিন্তু এখানে কে কি মেসেজ করছে আমাকে,
আই ক্যান নট জয়েন, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, বলে দিচ্ছি 8918103189। আবার কে জিজ্ঞেস করছে আমাকে EWS সার্টিফিকেট পেতে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, ক্লাস এর শেষে বলে দিচ্ছি। দেখুন তাহলে তাহলে আমাদের তাহলে কনক্লুশন বা সিদ্ধান্ত কিন্তু একটি হবে, সিদ্ধান্ত হাজারটা হবে না, কিন্তু সিদ্ধান্ত পেছনে কারণ অনেকগুলো কিন্তু হতে পারে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, স্ত্রী বলল তোমার এতগুলো দোষ তাই তোমাকে ডিভোর্স দিচ্ছি, তার সিদ্ধান্ত একটাই ডিভোর্স, কারণ কিন্তু হাজারটা থেকে গেল। ঠিক আছে, তাহলে আর্গুমেন্টে কি থাকবে, ইট শুড হ্যাভ আ লজিক, একটা লজিক থাকবে। ঠিক আছে, অবশ্যই একটা লজিক তো থাকতেই হবে। নেক্সট, দ্য ফাংশন অফ লজিক ইজ টু স্যাটিসফাই সামওয়ান, যেটা আমি বললাম যে কাউকে কারণ দেখিয়ে স্যাটিসফাই করতে হবে যে এই কারণে এইটার ফলাফল এই হওয়া উচিত। ঠিক আছে, ইট ইজ মেড আপ অফ আর্গুমেন্টস এন্ড কনক্লুশন, তাহলে কি হয়, যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত। ঠিক আছে, এখানে আর্গুমেন্টস হবে না, প্রিমাইসেস হবে এখানে। ওকে, ঠিক আছে, তাহলে ইট ইজ আইদার ভ্যালিড অর ইনভ্যালিড, তাহলে যুক্তি কি হয়, হয় বৈধ হয় না হলে অবৈধ হয়, দুপক্ষের উকিল তার হিসাবে যুক্তি দিচ্ছে, তাহলে হয় যুক্তিটা বৈধ হবে ভ্যালিড হবে নাহলে ইনভ্যালিড হবে, দুপক্ষ উকিল তো একসঙ্গে জিততে পারে না কখনো, একজনেরটা বৈধ হয় একজনেরটা অবৈধ হয়। ঠিক আছে, যুক্তির কাজ হলো কাউকে সন্তুষ্ট করা, একটি যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত নিয়ে গঠিত, এক বা একাধিক হবে এটি, ও আচ্ছা আচ্ছা, এটি যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত দিয়ে গঠিত হয়। ঠিক আছে, বুঝতে পারলেন? এই অবধি কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহলে আমাকে বলুন। এই অবধি কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমাকে বলুন, এখনই বলুন আমাকে। আরে মৌসুমী খাতুন আর কি বলবো আপনাকে, স্টাক করে গেছে, হ্যাঁ আমি নিজে দেখতে পাচ্ছি, কিনা বিচ্ছি লাগছে দেখে আমাকে, দাঁড়ান দেখি ঠিক হচ্ছে কিনা, দেখি একবার। হয়ে গেছে, এর অবস্থা খারাপ, আমি বুঝে গেছি, দাঁড়ান দেখি, চেষ্টা করছি একবার এটাকে ঠিক করার। ভিডিও ক্যাপচার ডিভাইস, সরি উইন্ডো ক্যাপচার ডিভাইস, দেখি ঠিক করতে পারছি কিনা আমি এটাকে। এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ। আসলে কি বলুন তো, এখানে কারেন্ট নাই আমাদের, দিয়ে পুরোটা ইনভার্টারে চলছে, ইনভার্টারের পাওয়ারটাও কমে গেছে, কারণ রামনবমী তো, দিয়ে এখানে বহুত কাজ হচ্ছে। ইট ইজ মেড আপ থেকে তো বলেছি আমি বলেছি, দাঁড়ান। এবার বলুন, দেখতে পাচ্ছেন? তাও হ্যাঁ দেখতে পাচ্ছি, ঠিক আছে, ঠিক করে দিয়েছি আমি। দেখুন এটা সবার সাথে, হ্যাঁ এটা সবার সাথেই হয়েছে, কারণ আমি নিজে দেখতে পাচ্ছি আমার স্টাক হয়ে গেছিল। দেখুন ইট ইজ মেড আপ থেকে তো, আচ্ছা বলছে এই আর্গুমেন্টটা, না আপনার ফল্ট নয়, এটা এখান থেকে ফল্ট হয়েছে, আমি নিজে দেখলাম আটকে গেছিল, আমি নিজে চোখে দেখতে পেলাম তো। বলছে ইট ইজ, এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে, এখন দেখতে পাচ্ছেন? বলছে ইট ইজ মেড আপ অফ প্রিমাইসেস অ্যান্ড কনক্লুশন, বলছে যেটা বললাম যে একটি আর্গুমেন্ট দুটি জিনিস দিয়ে তৈরি হয়, যুক্তিবাক্য বা প্রিমাইসেস এবং কনক্লুশন বা ডিসিশন বা সিদ্ধান্ত। ঠিক আছে, আর এটা হয় ভ্যালিড হবে না হলে ইনভ্যালিড হবে, যুক্তিবাক্য হয় ভ্যালিড হবে না হলে কিন্তু ইনভ্যালিড হবে। তাহলে যুক্তিবাক্য হয় বৈধ না হলে অবৈধ, দুজন উকিল কি করছে, জাজকে কনভিন্স করার চেষ্টা করছে, দুজন উকিল, সেখানে জাজ নিশ্চয়ই বলবে না তোমরা দুজনেই ঠিক, লোকে একবার ফাঁসি দিয়ে দাও তারপর আবার বাঁচিয়ে দাও, এরকম দৃশ্য সিদ্ধান্ত হবে না, তাহলে হয় একজনের বৈধ হবে নাহলে একজনের অবৈধ হবে। রাইট, ক্লিয়ার? কে প্রশ্ন করেছিলেন আপনি? টুসি দে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন জিনিসটা? বুঝতে পেরেছেন? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লাস কিন্তু সবসময় ইন্টারঅ্যাক্টিভ করতে হবে। ইন্টারঅ্যাক্টিভ ক্লাস মানে কি? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস মানে হলো সবাই যেন সেখানে কথা বলতে পারে, সবাই যেন ঠিকঠাক করে রেসপন্স পায়। ওকে, দেখুন এবার তাহলে আমরা পড়বো কি, ক্লিয়ার, ভেরি গুড। এবার দেখুন, এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো আদার্স নেম, প্রিমাইস, প্রিমাইস কাকে বলে আমরা পড়বো, বা যুক্তি বাক্য কাকে বলে। প্রিমাইসের বাংলা কথা কি, যুক্তি বাক্য। ওকে, আদার নেম অফ প্রিমাইস আর, প্রিমাইসের অন্যান্য নামগুলো কি? পরীক্ষা হলে শুধু প্রিমাইস নামটাই দেবে এরকম কিন্তু কথা নয়, পরীক্ষায় প্রিমাইসের অনেক রকম নাম আছে, যেমন কৃষ্ণের 108টি নাম,
তেমনি প্রিমাইসেরও কিন্তু কয়েকটা নাম আছে। সেই নামগুলো কি কি? সেই নামগুলো হচ্ছে আমাদের ডাক পড়ে গেল একটা, দাঁড়ান। সেই নামগুলো কি কি? সেই নামগুলো হচ্ছে রিজন বা কারণ বা হেতু, প্রপোজিশন অ্যান্ড স্টেটমেন্ট। এতগুলো কিন্তু প্রিমাইসেরই নাম। প্রিমাইসকেই বলা হয় রিজন, প্রিমাইসকেই বলা হয় প্রপোজিশন, প্রিমাইসকেই বলা হয় স্টেটমেন্ট। ঠিক আছে? যেমন কলকাতার নাম কলিকাতা, ক্যালকাটা, তেমনি প্রিমাইসের নাম হচ্ছে রিজন, প্রপোজিশন, স্টেটমেন্ট। ওকে, ক্লিয়ার? যুক্তিবাক্যের অন্যান্য নামগুলি হলো রিজন, প্রপোজিশন, স্টেটমেন্ট। An argument can have one or more premises. একটি যুক্তিবাক্যের এক বা একাধিক যুক্তিবাক্য থাকতে পারে। যেটা একটু আগে আমি আপনাদের বললাম এই কোর্টের উদাহরণ দিয়ে, যে কারণ অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে? বেসড অন হুইচ আর্গুমেন্টস উই রিচ আ কনক্লুশন। এই যুক্তিবাক্যগুলির উপর ভিত্তি করেই আমরা কিন্তু কনক্লুশন বা সিদ্ধান্তে আসি। একটা কাউকে অভিযুক্ত হয়ে কোর্টে তোলা হয়েছে, সেখানে কি দুপক্ষের উকিলের কোনো কথা না শুনে জাজ রায় দিয়ে দেবে, এই তোমাকে দেখতে ভালো লাগছে না, অভিযুক্ত দেখতে বাজে, এই ওকে ফাঁসির আদেশ দিয়ে দাও, এত দেখতে বাজে লোককে নিয়ে হবে না, এরকম নিশ্চয়ই হবে না কোনোদিন। তাহলে কি হবে? এই কারণগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সিদ্ধান্ত আসবে। ইফ দ্য প্রিমাইসেস আর ট্রু, দেন দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু। যদি কারণগুলো সত্য হয় আর যদি যুক্তিবাক্য সত্য হয়, তাহলে অবশ্যই কিন্তু সিদ্ধান্ত সত্য হবে। অবশ্যই, যদি আমি সঠিক কারণ দেখাতে পারি, সিদ্ধান্ত আমার অবশ্যই সত্য হবে। আমাকে মেসেজ করছে দেখি, স্যার আমি জয়েন হতে পারছি না, কিন্তু আপনার নাম তো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমি আলিশা পারভিন। দেখি, সমাপ্তি ঘোষ আছে। এই যা, তার জন্য টার্মস গুলো ডিনাই করে দিছে। বলে দি, বলে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন তাহলে কি বলছে, তাহলে যুক্তিবাক্যতে আমরা কি করি, আমাদের এক বা একাধিক আমাদের কি থাকে, আমাদের যুক্তিবাক্য থাকে এবং সেখান থেকে আমরা সিদ্ধান্তে আসি, এবং যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। ঠিক আছে? ধরুন এখন যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় বর্তমানে, ব্রেকআপ হচ্ছে, 10 বছরের ছেলে প্রেম করছে, বিশাল ব্যাপার ভাই, ভয়ঙ্কর ব্যাপার এখনকার দিনে। দিয়ে বলছে, ও তুমি আজকে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলে না, চলো ব্রেকআপ। এবার যদি সত্যি হ্যাঁ ও অন্য মেয়ের দিকেও হাত বাড়াচ্ছে বা অন্য ছেলের দিকেও হাত বাড়াচ্ছে, কারণ সত্যি হলো, তাহলে ও ব্রেকআপ হয়ে গেল, একদম গল্প হয়ে গেল এখানে। ঠিক আছে? তাহলে কি, কারণ হলে ফলও কিন্তু আসবে। যদি কারণ সত্য হয়, আপনি যদি আপনাকে নেমন্তন্ন করে খাসির মাংস ভাত খাওয়াবো বলি, যদি খাওয়াই, আপনি আমাকে বলেন বাহ খুব ভালো খেয়েছি। যদি খাসির মাংসের নেমন্তন্ন করে আপনাকে যদি আমি আলু সেদ্ধ খাওয়াই, তাহলে আপনি আমাকে কি করবেন? তাহলে আপনি আমাকে পেটাবেন। তাহলে যেমন কারণ হবে তেমনি ফল হবে। তেমনি এখানেও তাই, যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই কিন্তু কি হবে? সত্যই হবে। ঠিক আছে? তারপরে দেখুন নেক্সট লাইন। হ্যাঁ, আমার উদাহরণগুলো একটু ভয়ঙ্কর রকমের হয়, কিন্তু আমি চেষ্টা করি বইয়ের উদাহরণ থেকে একটু আলাদা করে যেন বাস্তব উদাহরণ দেওয়া হয়, যেন আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারা যায়। যদি বইয়ের উদাহরণ দিই, বই তো হাজারখানা আছে, তাহলে বই আর আমার মধ্যে তফাৎ কি হলো? যদি আপনাদের আমি মোটামুটি ভাবে বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেগুলো ঘটে, বর্তমানে পরিস্থিতি ঘটছে, তাহলে আপনার জিনিসটা মনে রাখতেও কিন্তু সুবিধা হবে। অনেকে আবার বলে আমাকে, স্যার এই উদাহরণগুলো কিন্তু খুব একটা ভালো নয়। বললাম আচ্ছা, তাহলে তুমি সিরিয়াস জগতের লোক। তাহলে আবার সিরিয়াস জগতের লোক তো আমি নই। জীবনে কোনো সিরিয়াস হয়ে লাভ নেই। জীবনে কয়েক বছর বাঁচবো, 70 বছর হয়তো বাঁচবো, তাও নয়, 60 বছরেই এখন সব চলে যাচ্ছে। তা যতটুকু বাঁচবো ভাই হেসে খেলে করবো। পড়াশোনাটা হেসে খেলার সঙ্গে করা উচিত। পড়াশোনাটা নিয়ে বিশাল সিরিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। When we try to come to a conclusion, we assume that the premises are true. Assume to be true বলছে, যখন আমরা কোনো একটা যুক্তি দেখি, যে প্রিমাইস গুলো আসে সেগুলোকে আমরা কি করি, সেই প্রিমাইস গুলোকে আমরা সত্য হিসাবেই গণ্য করি। বুঝতে পারলেন না কি বললাম? যে প্রিমাইস গুলো আসে আমাদের, যে যুক্তিবাক্য গুলো আসে, তখন আমাদের সেগুলো সত্য হিসাবেই গণ্য করে চলতে হবে। কারণ কি, ধরুন একটা কোর্টে জাজ বসে আছে, দুপক্ষের উকিলই আছে, একজন সত্য বলছে, একজন মিথ্যা বলছে, কিন্তু জাজ কি বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি সরে যাও এখান থেকে, তা তো বলবে না। দুজনের কথাটাকে সত্য হিসাবেই জাজ নেবে, তারপরে জাজ বিচার করবে যে কারণগুলো ঠিক কি বেঠিক। প্রথম যখন শুরু হবে আর্গুমেন্ট, একজন বলছে আমার যে খুনি সে ওই স্পটেই ছিল, আর একজন বলছে না খুনি কিন্তু ওই স্পটে ছিল না। জাজ কিন্তু দুটোকেই ট্রুথ হিসাবে নিচ্ছে। পরবর্তীকালে কারণ পাওয়ার পর
তখন একটাকে রিজেক্ট করছে, একটাকে অ্যাকসেপ্ট করছে। সুতরাং প্রথম ফার্স্ট অফ অল কাজ হবে আমাদের অ্যাজিউম করা যে প্রিমাইস গুলো কি ট্রু। উই অ্যাজিউম দ্যাট দ্য প্রিমাইস আর ট্রু, অ্যাজিউম টু বি ট্রু। ইট ইজ আইদার ট্রু অর ফলস। লাস্টে হবে কি, হয় সত্য হবে না হলে মিথ্যা হবে। কোন যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থাকতে পারে। এই যুক্তিবাক্যের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তে উপনীত হই। যদি যুক্তিবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। আমরা যখন কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করব তখন আমরা ধরে নেব যে যুক্তিবাক্যটি সত্য, অ্যাজিউম টু বি ট্রু। ইট ইজ আইদার ট্রু অর ফলস। পরবর্তীকালে দেখা যাবে এটা সত্য কি মিথ্যা। বলুন, কারোর কোনো প্রবলেম আছে এখান থেকে? বলুন, কারোর কোনো প্রবলেম আছে এখান থেকে? মক টেস্ট দেওয়া আছে টুসি দে। আপনি কি অ্যাডমিশন নিয়েছেন? অ্যাভেলেবেল মক টেস্ট আছে, প্রচুর মক টেস্ট আছে। দেখবেন, আপনি দেখালাম দেখতে হয় ক্লাস শুরুর আগেই কত মক টেস্ট আছে। দেখাচ্ছি আমি একবার, দেখুন। এই দেখো কত মক টেস্ট দেখুন এখানে। চ্যাপ্টার টেস্ট, অফিসিয়াল চ্যাপ্টার টেস্ট, সাবজেক্ট টেস্ট, ফুল টেস্ট, প্রিভিয়াস ইয়ার পেপার, টিচিং এক্সাম, ইউজিসি নেট পেপার 1 মক টেস্ট। এই দেখুন, ইউজিসি নেট পেপার 1 2023 মক টেস্ট 95 টাকা। দেখতে পাচ্ছেন কতগুলো টেস্ট আছে এখানে? প্রায় 100-2 টেস্ট আছে এখানে, 100-2 উপর। তাহলে আপনি যদি ডেলি একটা করে যদি প্র্যাকটিস করেন তাহলে 200 দিন লাগবে আপনার, 1 বছর পার। বলুন, কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? থাকলে জানান। না, অ্যাডমিশন নিলে এগুলো পেয়ে যাবেন। ভেরি ওয়েল স্যার, ক্লিয়ার, প্লিজ কন্টিনিউ। ওকে, দেখুন এবার আছে কি, এবার হচ্ছে আমাদের কনক্লুশন। কনক্লুশন মানে কি, সিদ্ধান্ত। সিদ্ধান্ত কটা হবে? একটাই সিদ্ধান্ত হবে, ঠিক আছে। এটা কি পাকিস্তানের প্লেয়ার চলছে নাকি? মোহাম্মদ আমির বলছে খেলা ছেড়ে দিলাম, দিয়ে আবার বলছে চলো একবার খেলে আসি। এরকম করলে কি হবে? সিদ্ধান্ত একটাই হয়। এখন যদি ধোনি বলে যে আমি আবার চলো আবার ওয়ার্ল্ড কাপ খেলে আসি, তাহলে কি হবে? মান সম্মান থাকবে না। ধোনি এখনো খেলতে পারবে সবাই জানে, কিন্তু তবুও একবার যখন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তখন আর সিদ্ধান্ত যখন নিয়েছে তখন আর সিদ্ধান্ত চেঞ্জ করা মানে হয় না। এটা পাকিস্তানের মোহাম্মদ আমির বলছে আমি আবার খেলবো, যাই হোক, ওদের কোনো মানে হয় না। সে হচ্ছে ব্যাপার। কনক্লুশন, কনক্লুশন কি? সিদ্ধান্ত। দ্য কনক্লুশন উইল বি ওয়ান অ্যান্ড ইট উইল কাম ফ্রম দ্য প্রিমাইসেস। বলছে কনক্লুশন হবে একটাই, এবং এটা কোথা থেকে আসবে? ওই কারণ বা যুক্তিবাক্যগুলো থেকে কিন্তু সিদ্ধান্ত আসবে আমার, বাইরে থেকে সিদ্ধান্ত হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছেন জিনিসটা কি? যুক্তি বাক্যর উপর ভিত্তি করেই, কারণগুলো রিজনের উপর ভিত্তি করেই, কারণের উপর বেস্ট করেই সিদ্ধান্ত আসবে, তাছাড়া সিদ্ধান্ত কিন্তু আসবে না। কনক্লুশন উইল বি ওয়ান এন্ড ইট উইল কাম ফ্রম দ্য প্রিমাইসেস। সাম কনক্লুশনস, এই যারা ইম্পর্টেন্ট, সাম কনক্লুশনস is inevitably confirmed from the premises and some decisions বা conclusions depend on the uniformity of nature. কেউ জানেন বিষয়গুলো? বাংলাটা বলছে যে কোনো কোনো সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে বা ইনএভিটেবলি নিশ্চিত হয়, বা কোনো সিদ্ধান্ত প্রকৃতির একরূপতার উপর নির্ভর করে। এটা বিষয়ে কেউ জানেন? যদি কেউ জেনে থাকেন একবার সামনে আসুন, দেখি কে জানে। বলুন, কে জানেন বলুন এটা আমাকে একটু। কে জানেন আমাকে একটু বলুন। কেউ জানেন? তাড়াতাড়ি বলুন। যদি কেউ জেনে থাকেন তাড়াতাড়ি আমার কাছে আসুন একবার সামনে। এটা আমি বলে দিচ্ছি। দেখুন, মনে হয় ভুলে গেছে সবাই। দেখুন, এখানে যখন বলছে যে অনিবার্যভাবে নিশ্চিত হবে, অনিবার্যভাবে, বাংলাটা খুব কঠিন, অনিবার্য বা ইনএভিটেবলি, এইটা আমাদের হয় ডিডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে। কেন হয় বলে দিচ্ছি। আর প্রকৃতির একরূপতা বা ইউনিফর্মিটি অফ নেচার, লেখা আমার বিখ্যাত হচ্ছে, বা প্রকৃতির
এটা হবে আমাদের ইন্ডাকটিভ আর্গুমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, পার্থ চ্যাটার্জি নাকি মেসেজ করছে আমাকে। ঠিক আছে, দেখুন কি বলছে, বলছে যে অনিবার্যভাবে বা ইনএভিটেবলি আমাদের যেটা ডিডাকটিভ আর্গুমেন্ট সেটা থেকে কিন্তু সেখানে আমাদের দুটি যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত থাকবে। আমি পড়াবো, ডিটেলস সব পড়াবো, আমি মোটামুটি বলেছি। তা সেইখান থেকে কিন্তু আমাদের ডাইরেক্ট আমাদের ওই যুক্তিবাক্য থেকে একদম যুক্তিবাক্যের বাইরে কিছু যাবে না। তো আমাদের সিদ্ধান্ত যুক্তিবাক্যকে অতিক্রম করবে না। ডিডাকটিভ আর্গুমেন্টের উদাহরণ কি, সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, রাম হয় মরণশীল। মানে যখন বলে দেওয়া হলো সকল মানুষ হয় মরণশীল, যুক্তিবাক্যে যখন বলে দেওয়া হলো আর সিদ্ধান্তে চলে এলো রাম হয় মরণশীল, তাহলে সকল মানুষের মধ্যে কিন্তু রাম মানুষটি আসছে। ঠিক আছে, এত মেসেজ করে কেন? সকল মানুষের মধ্যে কিন্তু রাম মানুষটা আসছে, তাহলে যে সিদ্ধান্ত যেটা এলো আমাদের সেটা কিন্তু শুধুমাত্র অনলি রামের ক্ষেত্রে এলো। তা সেই রাম কিন্তু সকল মানুষের থেকে বেশি হতে পারছে না, বা সকল মানুষকে কিন্তু অতিক্রম করে বা ছাড়িয়ে যেতে পারছে না, কারণ রাম মানুষের মধ্যেই আসছে। যখন আমরা এটা বুঝবেন কখন, যখন আমি ভেন ডায়াগ্রাম শেখাবো একটু পরে, তখন বুঝবেন। ঠিক আছে, আর যখন আমরা ইন্ডাকটিভ আর্গুমেন্ট পড়ি সেখানে কি হয়, সেখানে আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে থিওরি তৈরি করি। আমরা দেখছি রাম হয় মানুষ এবং সে মরণশীল, শ্যাম হয় মানুষ এবং সে মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ আমরা কিন্তু প্রকৃতির একটা রূপকেই দেখছি, যে রাম হচ্ছে মানুষ, সে মরছে, শ্যাম হচ্ছে মানুষ, সে মরছে, সুতরাং সকল মানুষই হয় মরছে আমার দেখা দেখি, অর্থাৎ প্রকৃতির একটা রূপকে দেখেছি। সেই হিসাবে আমার সিদ্ধান্ত কিন্তু যুক্তিবাক্যকে ছাড়িয়ে দিচ্ছে। যুক্তিবাক্যকে রাম আর শ্যামের কথা বলা হচ্ছে অনলি দুটো মানুষ, কিন্তু সিদ্ধান্তে আমরা সকল মানুষকে বলে দিচ্ছি আমরা। সেক্ষেত্রে সেই জায়গাটা হয়ে গেল আমাদের কি, ওটা আমাদের সিদ্ধান্তকে ছাড়িয়ে যাচ্ছে। এই যুক্তিবাক্যকে ছাড়িয়ে যাচ্ছে কে, না তো সিদ্ধান্ত। মোটামুটি বুঝতে পেরেছেন? বলুন, নালে আমি পরে বুঝিয়েছি ইন্ডাকটিভ ডিডাকটিভে। মোটামুটি কি বুঝতে পেরেছেন আপনারা? বলুন, মোটামুটি কি বুঝতে পেরেছেন? বলুন, জানান প্লিজ। মোটামুটি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে, দেখুন নেক্সট। শুধু মেসেজ এসে যাচ্ছে কেন আজকে এত? দেখুন, নেক্সট হচ্ছে আমাদের টাইপস অফ আর্গুমেন্ট। এইবার আমাদের দু প্রকার আর্গুমেন্টের কথা পড়বো। তিন প্রকার হয়, ডিডাকটিভ, ইন্ডাকটিভ, অ্যাবডাকটিভ। অ্যাবডাকটিভটা পরীক্ষা আসে না, তাই ওকে আনিনি। ডিডাকটিভ এবং ইন্ডাকটিভটাকে মেনে এনেছি। প্রথম হচ্ছে ডিডাকটিভ। ডিডাকটিভের বাংলা হচ্ছে অবরহ অনুমান। যাদের 11-12 ফিলোসফি ছিল তাদের কিছুটা মনে পড়বে, আর যারা সায়েন্স নিয়ে পড়েছে পরে ইংলিশ অনার্স করেছে তাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। যাই হোক, অসুবিধার জন্য আমি বুঝিয়ে দেবো সবই। ওকে, ডিডাকটিভ আর্গুমেন্ট। ডিডাকটিভ আর্গুমেন্টটা আমি প্রথমে আপনাদের একটু নোটের বদলে বাইরে থেকে আমি নিজে মতো করে একটু আপনাদের বুঝিয়ে দিই। ডিডাকটিভ আর্গুমেন্টটা হলো এমন একটা আর্গুমেন্ট যেখানে একটা থিওরি অলরেডি আমাদের থাকে, সেই থিওরিটাকে আমরা যুক্তিবাক্য হিসাবে ব্যবহার করি এবং এখানে আমরা থিওরিটাকে ভেরিফাই করি। ধরুন একটা থিওরি এখানে দেওয়া আছে আমাদের, ঠিক আছে? থিওরিটা কি লেখা হচ্ছে না কেন এখানে? এ বাবা, দাঁড়ান, কার্সারটা আসছে না কেন? এসছে। দেখুন, ধরুন একটা থিওরি দেওয়া আছে, সকল মানুষ হয় মরণশীল। এটা একটা থিওরি, এটা হচ্ছে কি, সবাই এই বিষয়টা কিন্তু জানে, সবাই এই বিষয়টার উপর জ্ঞাত। এবার আমরা এই থিওরিটাকে কি করব, ভেরিফাই করব। সকল মানুষ হয় মরণশীল, সাবজেক্ট কে এখানে? মানুষ। মানুষ হচ্ছে কি এখানে সাবজেক্ট। তাহলে এখানে আমরা দেখলাম কি রাম হয় মানুষ,
হয় মানুষ। অতএব রাম হবে কি মরণশীল, হয় মরণশীল। অর্থাৎ কি হলো এখানে আমরা এখানে থিওরিকে কি করছি, আমরা ভেরিফাই করছি। একটা থিওরি আমাদের দেওয়া আছে, সেই থিওরিটাকে আমরা কি করছি এখানে ভেরিফাই করছি। ঠিক আছে, থিওরিটাকে পরীক্ষা করছি। যেমন ধরুন প্রথম বলা হলো কি, যখন করোনা আসে আমাদের, করোনাতে আমাদের বলা হলো যে করোনা কিন্তু পশু পাখির হবে না, করোনা হওয়ার চান্স আছে সকল মানুষের, বা প্রথম স্টেটমেন্ট হলো সকল মানুষের চান্স আছে করোনা হওয়ার। সুতরাং কেউ যদি আপনাকে একটা মানুষ এসে বলে যে এই আমার করোনা হবে, তখন আপনি বলেন তুই কি মানুষ, বলে হ্যাঁ আমি মানুষ, তাহলে তোরও চান্স আছে। যখন থিওরি আমি পেয়ে গেছি তখন কিন্তু আমার কি হবে, সেই থিওরি থেকে আমরা যখন ভেরিফাই করব, আমরা যখন বড় জিনিস থেকে ছোট জিনিসের উপর প্রয়োগ করব, তখন সেটা হবে ডিডাকটিভ আর্গুমেন্ট বা অবরোহ অনুমান। বড় জিনিস মানে কি, এখানে বলে দেওয়া হয় কি সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ, পৃথিবীতে যত মানুষ হয় 700 কোটি বোধহয় মানুষ হয়, 700 কোটি হচ্ছে মানুষ। 700 কোটি পৃথিবীর মানুষ আছে না, 700 কোটি হবে না, জানি না, যা কথা আছে যাই হোক। সকল মানুষ হয় মরণশীল মানে কি, যত মানুষ আছে সকল মানুষ হয় মরণশীল। এবার রাম তার মধ্যে, মানুষের মধ্যে একটা চলে গেলে রাম, রাম হয় মানুষ। সুতরাং কি এখানে আমাদের বড় থেকে আমরা ছোটর দিকে আসছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই জায়গাটা, না বুঝতে পারেননি বলুন আমাকে, বলুন। ডিডাকটিভ জেনারেল টু স্পেসিফিক, ইন্ডাকটিভ স্পেসিফিক টু জেনারেল, একদম সঠিক। বুঝতে পেরেছেন জায়গাটা, ক্লিয়ার সবার, সবার ক্লিয়ার? আমি তাহলে যাচ্ছি, এগোচ্ছি এবার। সব সময় মনে রাখবেন যে এই যে সকল মানুষ বলা হয়েছে, সকল যখন মানুষটা বলা হচ্ছে, এটাকে বলা হবে, যখন সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনো জিনিস, তখন সেটাকে বলা হবে কি জেনারেল, জেনারেল বা ইউনিভার্সাল। আর যখন কোনো পার্টিকুলার একজনের ক্ষেত্রে যখন প্রয়োগ হচ্ছে, যেমন রামের ক্ষেত্রে এখানে প্রয়োগ হলো, রামটা কি একজন, একটা নির্দিষ্ট মানুষ, যখন নির্দিষ্ট কাউকে বলবে তখন তাকে বলা হবে পার্টিকুলার বা স্পেসিফিক। ঠিক আছে, তাহলে কি যখন নির্দিষ্ট কাউকে বলবে তখন তাকে বলা হবে কি স্পেসিফিক। দেখতে পাচ্ছি না কি লিখছে, দাঁড়ান তো, আমার কাছে মেসেজ ঢুকছে না কেন, নোটিফিকেশন মোবাইলে ঘড়িতে আসছে কিন্তু এখানে আসছে না, মোবাইলে, যাক বাদ দিন। তাহলে সেক্ষেত্রে কি স্পেসিফিক। আর এখানে আমাদের ডিডাকটিভ আর্গুমেন্টে কি হচ্ছে, ডিডাকটিভ আর্গুমেন্ট সকল বলে দেওয়া হয়েছে, মানে কি এটা ইউনিভার্সাল বা জেনারেল, সবার জন্য, সেটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল থেকে আমরা কিসের দিকে যাচ্ছি, পার্টিকুলার বা স্পেসিফিকের দিকে আমরা কিন্তু যাচ্ছি এখানে আমরা। সুতরাং মনে রাখবেন ডিডাকটিভ আর্গুমেন্ট মানে হলো ডিজিপি। ডিজিপি মানে কিন্তু দুর্গাপুর নয়, ডি মানে ডিডাকটিভ, জি মানে জেনারেল, পি মানে পার্টিকুলার। সংক্ষেপে মনে রাখবেন ডিজিপি, ডিডাকটিভ আর্গুমেন্ট ডিজিপি, ডিডাকটিভ জেনারেল টু পার্টিকুলার। মনে থাকবে শর্ট ফর্মটা, বলুন। মনে থাকবে না, মনে থাকবে না, বলুন আমাকে একটু। ক্লিয়ার? এই যেটা বললাম সে অবধি ক্লিয়ার, বলুন। ক্লিয়ার না ক্লিয়ার নয়, ক্লিয়ার না ক্লিয়ার নয়, আমাকে বলুন একবার, প্লিজ জানান। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার, ভেরি গুড। দেখুন কি বলছে, ইন ডিসেন্ডিং ইনফারেন্স, ইনফারেন্স মানে কি যুক্তি বা অনুমান। তা এখানে ডিসেন্ডিং কেন বলছে, কারণ নিচের দিকে যাচ্ছে, বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। ইন ডিসেন্ডিং ইনফারেন্স উই মুভ ফ্রম দ্য জেনারেল অর ইউনিভার্সাল টু পার্টিকুলার বা স্পেসিফিক। মানে আমরা কি জেনারেল থেকে পার্টিকুলারের দিকে যাচ্ছি। এই যে সকল মানুষ হয় মানুষের, সকলটা হচ্ছে জেনারেল বা ইউনিভার্সাল সবার জন্য, তখন থেকে রামেকে আমরা ভেরিফাই করছি যে রাম হলো কি একটা নির্দিষ্ট মানুষ বা পার্টিকুলার বা স্পেসিফিক একজন। ফ্রম জেনারেল অর ইউনিভার্সাল টু পার্টিকুলার বা স্পেসিফিক। ইট কনসিস্ট অফ টু প্রিমাইসেস অ্যান্ড এ কনক্লুশন। ডিডাকটিভ আর্গুমেন্টে সবসময় দুটো প্রিমাইস বা যুক্তিবাক্য থাকবে এবং একটি সিদ্ধান্ত থাকবে। ঠিক আছে,
তেমনি আমাদের ইন্ডাকটিভে কিন্তু 2 বা ততোধিক আমাদের কি থাকবে, যুক্তিবাক্য, সেটা পরে আসছে ওটা। তাহলে সবসময় মনে রাখবেন ডিডাকটিভ বা অবরোহ অনুমানে 2টি যুক্তিবাক্য থাকবে এবং 1টি সিদ্ধান্ত। এই যে P1, P2 and C। P1 মিন্স কি, প্রিমাইস 1, P2 মানে প্রিমাইস 2 এবং C মানে কি, কনক্লুশন। এটা আপনারা সবসময় মনে রাখবেন। তাহলে এটা হয়ে গেল কি আমাদের ডিডাকটিভ আর্গুমেন্টের ফর্ম, 2টি যুক্তিবাক্য এবং 1টি সিদ্ধান্ত। P স্ট্যান্ডস ফর প্রিমাইস, প্রিমাইস 1, প্রিমাইস 2, কনক্লুশন। এই দেখুন প্রিমাইস 1 সকল মানুষ হয় মরণশীল, প্রিমাইস 1। প্রিমাইস 2 রাম হয় মরণশীল। আর অতএব যখন বা দেয়ারফর যখন আসবে বা সুতরাং আসবে, তার মানে সেটা কি, সিদ্ধান্ত। সুতরাং আমি তোমার সঙ্গে ব্রেকআপ করলাম, তাহলে কি, তাহলে সেটা গেল আমাকে সিদ্ধান্ত, সি, কনক্লুশন। ইফ দ্য প্রিমাইসেস আর ট্রু দেন দ্য কনক্লুশন মাস্ট বি ট্রু। যেটা কথা হচ্ছে, যদি যুক্তিবাক্য সত্য হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। অ্যান্ড ইট নেসেসারিলি ফলোস ফ্রম দ্য প্রিমাইসেস। এবং এটি, এই যে সিদ্ধান্তটি, এটি কিন্তু যুক্তিবাক্য থেকে মানে নির্যাস হয়ে আসবে। সেটা কিন্তু সিদ্ধান্ত কখনো যুক্তিবাক্যের থেকে ওপরে যাবে না, বা যুক্তিবাক্যকে কখনো সিদ্ধান্ত ছাড়িয়ে যাবে না। তাহলে আমি একটু আগেই আপনাদের বললাম সকল মানুষ হয় মনুষ্য, মানে সকল মানুষের কথা বলা হয়েছে, প্রচুর মানুষ, যত মানুষ আছে, সেখান থেকে রামের কথা বলা, রাম অনলি 1%। তাহলে 1% কি কখনো সকল মানুষের থেকে বেশি হয়? কখনোই হয় না। তার মানে কি, সিদ্ধান্ত থেকেই কিন্তু আমাদের যুক্তি বাক্যটা বেরিয়ে আসছে। এই যে সিদ্ধান্ত ছিল কি, এই সরি, যুক্তি বাক্য থেকে কিন্তু সিদ্ধান্তটা আমাদের বেরিয়ে আসছে। যুক্তি বাক্য ছিল কি, সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় যখন মরণশীল, রাম হয়ে গেল মানুষ, তাহলে এখান থেকে কিন্তু রাম হয় মরণশীল, এটা কিন্তু বেরিয়ে এলো আমাদের। বলুন, বুঝতে পেরেছেন? ইফ দ্য প্রিমাইসেস আর ট্রু দেন দ্য কনক্লুশন উইল বি ট্রু। যদি প্রিমাইস সত্য হয়, যুক্তিবাক্য সত্য হয়, তাহলে সিদ্ধান্ত কিন্তু অবশ্যই সত্য হবে। অবরোহ অনুমানে আমরা সার্বিক বা সামান্য থেকে বিশেষের দিকে যাত্রা করি। সার্বিক বা সামান্য মানে কি, ইউনিভার্সাল বা জেনারেল। আর বিশেষ মানে কি, পার্টিকুলার বা স্পেসিফিক। ফ্রম জেনারেল অর ইউনিভার্সাল টু পার্টিকুলার বা স্পেসিফিক। এটিতে 2টি যুক্তিবাক্য এবং 1টি সিদ্ধান্ত থাকে। যদি যুক্তিবাক্য সত্য হয়, সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এটির সিদ্ধান্ত যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে, নেসেসারিলি, ইনএভিটেবলি নিঃসৃত হয়। বলুন, কারো কোনো সমস্যা এই অবধি? কারো কোনো সমস্যা? আর একবার বলুন প্লিজ, সিঞ্জিনি কুন্ডু কোনটা বলতে হবে আমাকে একটু বলুন, বলে দিচ্ছি আমি। কোনটা আমাকে বলতে হবে বলুন একবার, আমি বলে দিচ্ছি কোনটা বলতে হবে, বলুন আমাকে। বেশ, আমাকে বলবেন, ক্লিয়ার? আচ্ছা, বেশ, ঠিক আছে। দেখুন, ইন ডিডাকটিভ আর্গুমেন্ট দ্য কনক্লুশন নেসেসারিলি কামস ফ্রম দ্য প্রিমাইসেস। একই কথা বারবার আসছে। তাহলে অবরোহ যুক্তিবাক্যে সিদ্ধান্ত কোথা থেকে অনিবার্যভাবে আসবে? না তো যুক্তিবাক্য থেকে। ইট ইজ সার্টেন, এটা হচ্ছে কি, সত্য, চিরন্তন। এই সকল মানুষ হয় মরণশীল, এটা চিরন্তন, এটা তো কখনো মিথ্যা নয়। তাহলে কি, এটা 100%। যখন আমরা থিওরি তৈরি করছি, সেটা কিন্তু 100% হচ্ছে। স্যার আইজাক নিউটন যখন থিওরি আবিষ্কার করলে, মাধ্যাকর্ষণ ওপর থেকে যাই ফেলবে তা নিচের দিকেই আসবে। সে তুমি বস্তায় ফেলো বা তোমার শত্রুকে ছাদ থেকে ফেলে দাও, সে কিন্তু নিচের দিকে এসে পড়বে। তাহলে এখানে কি হয়, আমাদের এখানে থিওরি কিন্তু অলরেডি এক্সিস্ট করছে। থিওরি অলরেডি আমাদের একটা উপস্থিত আছে, সেই থিওরিটাকে আমরা উদাহরণের মাধ্যমে কি করব, ভেরিফাই করব। একটা থিওরি আমাদের মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে গেছে নিউটন, স্যার আইজাক নিউটন কি বলছেন, ওপর থেকে যা ফেলবে তাই নিচের দিকেই যাবে। এবার আপনি কি করলেন, ও আচ্ছা, আমার তাহলে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমার সাথে শত্রুতা করেছে, যাই ওকে আমি বুর্জ খালিফা থেকে ছুড়ে ফেলে দিই। তো তাকে ফেলে দিলেন, এই তাই তো, আমি আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে ফেলে দিলাম, সে তো নিচে দিয়ে গেল, ইয়ে, নিউটন সত্য কথা বলেছে। ভেরিফাই করলেন আপনি এটা। সুতরাং আপনি কি করলেন এখানে, সূত্র ছিল কি, সকল জিনিস উপর থেকে নিচের দিকে গড়িয়া পড়িয়া যায়। আপনিও সেক্ষেত্রে কি করলেন, আমার গার্লফ্রেন্ড একটা জিনিস বা বয়ফ্রেন্ড একটা জিনিস, তাকে আমি বুর্জ খলিফা থেকে ফেললাম, সুতরাং সেও গড়িয়া পড়িয়া গেল। এটা হয়ে গেল আমার কি, ডিডাকটিভ আর্গুমেন্ট। ক্লিয়ার? দেয়ার ইজ এ জেনারেল রুল অর থিওরি ইন দ্য অ্যাবভ স্টেটমেন্ট। প্রথম যে স্টেটমেন্ট থাকবে, প্রথম মাথার যে স্টেটমেন্ট থাকবে, সেখানে একটা থিওরি বা জেনারেল রুল থাকবে, সকল মানুষ হয় মরণশীল। ক্লিয়ার? দেখুন কি বলছে, এক্সাম্পল।
এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অল হিউম্যানস আর মোর্টাল, সমস্ত মানুষ হয় মরণশীল। রাম ইজ দ্য ম্যান, রাম হচ্ছে মানুষ, দেয়ারফোর সুতরাং রাম ইজ মর্টাল, রাম মরে যাচ্ছে। এটা হয়ে গেল কি আমাদের P1 বা প্রিমাইস 1, যেখানে P1 এ আমাদের কি থাকবে? থিওরি থাকবে, যে থিওরি আছে অল ম্যানস আর মোর্টাল। এটা হয়ে গেল কি আমাদের থিওরি। এবার আমরা কি করছি? রামের উদাহরণ দিয়ে আমরা কি করছি এখানে? আমরা এখানে ভেরিফাই করছি একে, উদাহরণের মাধ্যমে ভেরিফাই, উদা লিখে দিলাম, ঠিক আছে তো। আর দেয়ারফর এটা হচ্ছে কি আমাদের কি কনক্লুশন, এটা P1, এটা হয়ে গেল আমাদের প্রিমাইস 2, এটা হয়ে গেল আমাদের কনক্লুশন, ঠিক আছে। ইট ইজ আইদার ভ্যালিড অর ইনভ্যালিড, এটা বৈধ হবে বা অবৈধ হবে। বৈধ অবৈধ কি করা হবে সেটা আমি এই বৈধতা বিচারে আপনাদের বলে দিচ্ছি। তাহলে আমাদের এটা কি হয়? আমাদের এই ডিডাকটিভ আর্গুমেন্ট হয় বৈধ হবে, না হলে অবৈধ হবে, ঠিক আছে। ডিডাকটিভ আর্গুমেন্ট লিখে দিচ্ছি, ডিডাকটিভ আর্গুমেন্ট হয় বৈধ, না হলে অবৈধ হবে। ক্লিয়ার? বলুন এত দূর পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে ভ্যালিডি শুরু করবো, তোমার প্রবলেম না থাকলে আর কি। বলুন কারো কোনো সমস্যা আছে এখানে? কারোর কোথাও কোনো সমস্যা আছে এখানে? থাকলে আমাকে প্লিজ জানান। বলুন তাহলে শুরু করবো, সবাই বৈধতা শুরু করবো আমি, মানে এতদূর বুঝতে না পারলে আপনারা বৈধতা বুঝতে পারবেন না। বলুন প্লিজ, এক সেকেন্ড। ক্লিয়ার সবার? কেউ কিছু বলছে না? শুনতে পাচ্ছেন আপনারা? আপনারা কি শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলছেন না আপনারা? হ্যালো স্যার, যদি দুটো প্রিমাইসের একটা রং হয় সেখানে কনক্লুশন তো ট্রু অর ফলস হতে পারে, তাই তো? হ্যাঁ, ট্রু অর ফলস যে কোনো একটা কিছু হতে পারে, সেটা আসবে একটু পরে বলছি আমি। স্যার 5 মিনিটস কিছু শুনতে পেলাম না, এই যা, তাহলে রেকর্ডিং দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা সবাই কি শুনতে পেলেন না 5 মিনিটস আপনারা? নো প্রবলেম স্যার, আচ্ছা বেশ ঠিক আছে। দেখুন, ভ্যালিডিটি, বৈধতা বিচার। এবার এইখানে আপনার একটা খুব পরিচিত কথা মাথায় রাখবেন, যে আইনের চোখ কি? আইনের চোখ হলো অন্ধ। এখানে ওরা যেটা প্রমাণ পাবে সেটা নিয়েই বিচার হবে, অন্য কিছু দেখবে না। আইনের চোখ কালো কাপড়ে ঢাকা, এখানে ওরা প্রমাণ সপক্ষ যুক্তি না পেলে কিছু করে না। তেমনি আমাদের ডিডাকটিভ আর্গুমেন্টের ভ্যালিডিটির জন্য শুধুমাত্র স্ট্রাকচার বা ফর্ম ঠিক থাকলে ভ্যালিড হবে। তাহলে ভ্যালিডিটি কিসের উপর নির্ভর করবে? আমি লিখে দিচ্ছি, ভ্যালিডিটি নির্ভর করবে স্ট্রাকচার, গঠন, গঠনের ওপর, যুক্তির গঠনের ওপর, বা স্ট্রাকচার বা ফর্ম অফ দা আর্গুমেন্ট। তাহলে যুক্তির গঠনের ওপরে কিন্তু আমাদের ভ্যালিডিটি নির্ভর করে। তাহলে এখানে আমাদের পড়তে গেলে কি শিখতে হবে? আমাদের এখানে পড়তে গেলে ভেন ডায়াগ্রাম একটু আমাদের শিখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই অবরোহ যুক্তি বা ডিডাকটিভ আর্গুমেন্টের কি ফর্ম? দুটি যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত, দুটি প্রিমাইস এবং একটি কনক্লুশন, যেটা হচ্ছে প্রিমাইস 1, P1, P2 আর কনক্লুশন। এই হচ্ছে এর গঠন যুক্তিবাক্যের। এখানে আমরা ভেতরে কি আছে
কন্টেন্টে কি আছে আমরা সেটা দেখবো না, কন্টেন্টে কি আছে সেটা আমরা পরবর্তীতে দেখবো। কন্টেন্ট বলতে কি, যে কথাগুলো লেখা আছে। আমি যদি বলি যে কুকুর হয় মরণশীল, রাম হয়, সরি রাম বলবো না বাবা, কুকুর হয় মরণশীল, ঠিক আছে, এবং এবিসি হয় কুকুর, অতএব এবিসি হয় মানুষ, এরকম যদি আমাদের কন্টেন্ট থেকে থাকে, যে কন্টেন্ট ভুলভাল, এটা অবৈধ হলো, এই মানে আনসাউন্ড, যাই হোক, যদি ভুলভাল কন্টেন্ট হয় তাহলে সেখানেও কিন্তু আপনাদের সেটা যে কন্টেন্ট ভুলভাল, কথা ভুলভাল হোক, কথা ধরুন লিখে দিল সকল মানুষ হয় অমর, রাম হয় মানুষ, অতএব রাম হয় অমর, ধরুন এই উদাহরণটা দিয়ে দিলাম আমি। তাহলে এর কিন্তু যুক্তিবাক্যের কিন্তু গঠন কিন্তু ফলো করছে ঠিকভাবে, P1 P2 P-1 P-2 এবং একটা কনক্লুশন, দুটো যুক্তিবাক্য সিদ্ধান্ত, এর কিন্তু ফর্ম বা গঠন কিন্তু ঠিক আছে, কিন্তু কথাগুলো ভুল। সকল মানুষকে কোনো অমর হয়? কখনোই হয় না। সেক্ষেত্রে এখানে যদিও আমাদের কন্টেন্ট বা কথাগুলো ভুল আছে, বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে না, কিন্তু গঠন আমাদের মিলে গেছে, সুতরাং এইটি হয়ে গেল আমাদের কি ভ্যালিড বা বৈধ। এটা বৈধ বিষয় আমাদের ভেন ডায়াগ্রামের মাধ্যমে করতে হবে, এটা পরে শেখাচ্ছি। আর এই রাম নামটা বলে বলে এত অভ্যাস না, সব বইয়ে যত পড়েছি ছোটবেলাতে শুধু রাম আর রাম, রাম শ্যাম যদু মধু, এর বাইরে কিচ্ছু যায়নি। এবার নতুন একটা নাম আবিষ্কার করবো আমি, নাম না একটা নাম, ভালো নাম বলুন তো, সাজেস্ট করুন তো একটা এমন নাম যেটা প্রত্যেক জায়গায় ইউজ করা যাবে, কারো রাগও হবে না, দুঃখও হবে না, কিছুই হবে না। একটা নাম বলুন তো, ভালো করে সাজেস্ট করুন তো, রাগ দুঃখ অভিমান কিছু হবে না। একটা ছেলে আগে একটা ব্যাচে পড়তো আমার কাছে অফলাইনে, তার নাম ছিল রাম। আমি তাকে এই উদাহরণ দিয়ে বলি, স্যার সবসময় আমাকেই টানছেন কেন, আমি কেন, আরো তো আছে, বলে বলে অভ্যাস, ঠিক আছে। আমাদের রাম শ্যাম যদু ইংরেজির টম হ্যারিডিক, এই হচ্ছে বিষয়। ভালো নাম সাজেস্ট করবেন আমাকে পেলে, হ্যাঁ, সেই নামটাই উদাহরণে ব্যবহার করব। কৃষ্ণা, তাতেও রাগ উঠবে, এরকম নাম প্রচুর লোকের আছে, এরকম লোক নাম প্রচুর আছে। বিখ্যাত নাম আবিষ্কার করতে হবে একটা, যাতে এমন নাম যে খুব কম লোকেরই আছে, রাগ করবে না। আর যদি থেকে যায় সেগুলো, তাহলে আপনার সঙ্গে পার্সোনাল শত্রুতা আছে নাকি, এই বলবে। যাই হোক, বাদ দিন। দেখুন, তাহলে আমি তুই পড়ালামই না এটা, দেখুন কি বলছে। এখানে বলছে যে দ্য ভ্যালিডিটি অফ দ্য ডিসেন্ট এস্টিমেট, বা আমাদের অবরোহ অনুমানের ভ্যালিডিটি উইল ডিপেন্ড, কার উপর নির্ভর করে, অন দ্যাট বাই লুকিং অ্যাট দ্য স্ট্রাকচার অর সাইজ অফ দ্য আর্গুমেন্ট। তাহলে কি গঠনের উপর আমাদের কিন্তু নির্ভর করবে ভ্যালিডিটি। একটু আগে আমি আপনাদের বললাম আকার বা গঠন বা ফর্ম। ইফ দেয়ার আর টু আর্গুমেন্টস অ্যান্ড আ কনক্লুশন, যদি দুটো যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে, দেন ইট ক্যান বি সেড টু বি ভ্যালিড, তখন সেটা কি বলা হবে আমাদের, ভ্যালিড। টু আর্গুমেন্টস হবে না, টু প্রিমাইসেস। and our conclusion, then it said be valid, সেটা বললাম P1 P2 and C. It must be remembered here that the validity of an argument does not need to be judged as having a factual basis. বলছে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে যখন আমরা অবরোহ যুক্তির ভ্যালিডিটি আমরা যখন করছি বা বৈধতা যখন নির্বাচন করছি, তখন এর কতটা ফ্যাক্ট বা কতটা বাস্তব ভিত্তি আছে সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। ভ্যালিডিটি দেখার সময় কি লেখা আছে সেটা আমাদের দেখার প্রয়োজন নেই। এখানে যেমন সকল মানুষ হয় অমর লেখা আছে, এটা কিন্তু বাস্তবিক ভুল, বাস্তবের সঙ্গে কোনো মিল নাই, তবুও আমাদের কিন্তু সেটা মেনে দেখলে চলবে না। আমাদের দেখতে হবে কি, অনলি অ্যাজ টু ওয়েদার ইটস ফর্ম ফুলফিলস দ্য রুলস। যদি আমাদের ফর্ম বা স্ট্রাকচার বা গঠন যদি আমাদের নিয়মগুলোকে পরিপূর্ণ করে, তবেই কিন্তু আমাদের সেটা ভ্যালিড বলে গণ্য হবে। বলুন বুঝতে পেরেছেন কি বুঝতে পারেননি জায়গাটা? স্যার লুসিফার, গ্রেট, মৌসুমী খাতুন দারুণ বলছে, লুসিফার, এবার লুসিফার দিয়েই হবে এটা, ঠিক বলেছেন, লুসিফার দিয়ে হবে এবার এটা, ঠিক বলেছেন, ভালো নাম পেয়েছে। এবার পরের দিন দেখবে উদাহরণ আমি লুসিফার নিয়েই আসবো, ঠিক আছে? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি?
বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? ক্লিয়ার? ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন? বলুন প্লিজ আমাকে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন? ক্লিয়ার সবার? ভেরি গুড, সবাই জানা না একবার করে কিন্তু। ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। নেক্সট দেখুন, এবার আসছে কি বাংলাটা, বাংলাটা দেখিনি আমরা। অবরোহ অনুমানের বৈধতা নির্ভর করবে সেই যুক্তির গঠন দেখে বা আকার দেখে। যদি দুটি যুক্তিবাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে তখন সেটিকে বৈধ বলা যেতে পারে। অবশ্যই মনে রাখতে হবে এখানে, মানে বৈধতা বিচারের জন্য কোনো যুক্তির বাস্তব ভিত্তি আছে কিনা সেটা দেখার দরকার নেই, শুধুমাত্র তার আকারটা নিয়ম সম্পন্ন করেছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। তাহলে কি দেখতে হবে আমাদের? বাস্তব ভিত্তি দেখার দরকার নেই। এখনো কারেন্ট আসেনি, আজকে মনে হয় কারেন্ট আসবে না রাতে, আর বহুত মুশকিলে বললাম। আমার এবার সবকিছু জবাব দিচ্ছে লাইট ফাইট গুলো। বিকেল 4টে থেকে কারেন্ট নেই, সে সমানে ইনভার্টার চলছে। আমার একটা ইনভার্টারে আমার 3 তলা বাড়ি মানে কভার করছে, ভয়ঙ্কর ব্যাপার। শুধু আকার তার নিয়ম সম্পন্ন করেছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে কি আমাদের আকার কি? P1, ঠিক আছে, প্রিমাইস 1, প্রিমাইস 2 অ্যান্ড কনক্লুশন। এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের বৈধতা। এবার দেখুন কিছু উদাহরণ আমরা দেখি। এবার উদাহরণ বলতে ভ্যালিড আর্গুমেন্টের কিছু উদাহরণ দেখুন। ভ্যালিড আর্গুমেন্ট বুঝতে গেলে আমাদের ভেন চিত্র একটু বুঝতে হবে। ভেন চিত্র বোঝার সহজ উপায় আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কেউ জানেন? যদি জেনে থাকেন তো আমাকে বলুন একবার। ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কি আপনারা কেউ জানেন? বলুন, ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কি আইডিয়া আছে কারোর? আছে কি নেই? ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কারোর আইডিয়া আছে কি নেই? বলুন প্লিজ। ভেন ডায়াগ্রাম সম্বন্ধে কোনো আইডিয়া আছে? কারোর আইডিয়া ভেন ডায়াগ্রাম সম্বন্ধে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি শর্ট করে বলে দিচ্ছি। দেখুন, ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? গোল গোল দিয়ে হয়, রসগোল্লা দিয়ে ভেন ডায়াগ্রাম হয়। বলছে যে এখানে কি অল হিউম্যানস আর মোর্টাল। এখানে দেখবেন যেটা আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে সেই জায়গাটা, মানে অর্থাৎ আমাদের ডিডাকটিভ আর্গুমেন্টের যে প্রথম যে লাইনটা থাকবে, যেখানে থিওরিটা থাকবে, তার যে ডান দিকের টার্মটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যান্ড ইটস আওয়ার প্রেডিকেট। এই প্রেডিকেট টার্মটা সবসময় হবে বড় টার্ম। কেন বড় টার্ম? এখানে দেখুন, এখানে বলছে অল হিউম্যানস আর মোর্টাল। তাহলে মোর্টাল মানে কি? মরণশীল। তাহলে মরণশীলটা অনেক বড় এরিয়া। শুধুমাত্র মানুষই কি মরে? গরু ছাগল যত রকমের প্রাণ আছে, গাছ উদ্ভিদ প্রাণী সবাই মৃত্যু হয়। তাহলে সেক্ষেত্রে মোর্টালটা হচ্ছে সবসময় বড় টার্ম। মোর্টাল হবে সবসময় বড় জিনিস। তাহলে কি হলো? মোর্টালটা হবে আমাদের কি বড় গোল। এই হয়ে গেল আমাদের মোর্টালের গোল। ঠিক আছে, MORTAL বা ছোট করে লিখতে পারলাম মোর্টাল। তাহলে এবার এখানে প্রথম লাইনে কি বলেছে? যে অল হিউম্যানস আর মোর্টাল, মানে সমস্ত মানুষ হয় মোর্টাল। তাহলে এই মোর্টালের মাধ্যমেই হচ্ছে কি হিউম্যানসটা আছে, মোর্টালের মধ্যে হিউম্যানসটা চলে আসছে আমাদের এখানে। আসছে তো, তাই তো নাকি? বলছে সমস্ত মানুষ হয় মরণশীল, মানে কি মরণশীলের আন্ডারে সমস্ত মানুষ চলে আসছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের হয়ে গেল কি বড় টার্ম।
তাহলে বড় টার্ম হয়ে গেল আমাদের কি এখানে, এইখানে আমাদের বড় টার্মের ভেতরে চলে এলো আমাদের কি হিউম্যান, আমি এইচ লিখলাম হিউম্যান। এবার নেক্সট সেন্টেন্স কি বলেছে, প্রথম সেন্টেন্স আমাদের ফুলফিল করে ফেললাম আমরা, যে সমস্ত মানুষ হয় মরণশীল, মরণশীলের ভিতরে মানুষ চলে এলো। রামা ইজ হিউম্যান, রাম হয় কি মানুষ, তাহলে কি রাম কার মধ্যে, তাহলে এখানে এই সেন্টেন্সে বট টার্ম কে, এই সেন্টেন্সে বট টার্ম হচ্ছে মানুষ, কারণ মানুষ অনেক বড়, মানুষ শুধু রাম নয় একা, রাম ছাড়া শ্যাম যদু মধু প্রচুর মানুষ আছে। তা সেক্ষেত্রে হিউম্যান, এই যে হিউম্যান আছে এই হিউম্যানের মধ্যে চলে আসবে আমাদেরকে রাম, এখানে জাস্ট আর লিখলাম আমি, এখানে আর লিখলাম রাম। তাহলে কি হলো, চার্জ দিতে পারছি না, তাহলে কি হলো এখানে রাম হয়ে গেল কি, তাহলে এখানে নেক্সট সেন্টেন্স বলছে কি, যে দেয়ারফর রামা ইজ মোর্টাল, তাহলে রাম হচ্ছে মোর্টাল। তাহলে রাম কি মোর্টালের মধ্যে আসছে কি আসছে না, অবশ্যই আসছে, কারণ মোর্টালের মধ্যে হিউম্যান, হিউম্যানের মধ্যেই রাম, তাহলে রামের মধ্যেই চলে এলো কি, এই মোর্টালের মধ্যে চলে এলো রাম, সুতরাং এই সেন্টেন্সটা আমার একদম ঠিক আছে। আর এটা দেখুন P1 P2 মানে P-1 P-2 এবং কনক্লুশন এটা আমার থাকছে, সুতরাং আমার এখানে হয়ে গেল কি, এইটা আমার হয়ে গেল ভ্যালিড। ক্লিয়ার? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি, বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? এখনো কারেন্ট কি দুর্দশা। নেক্সট দেখুন, নেক্সটটা বলছে অল ইন্টেলিজেন্ট বিংস আর হিউম্যানস, বলছে যে সমস্ত বুদ্ধিমান জীব হয় মানুষ। আমি কি বললাম, ডান দিকের টার্মটা হবে সবসময় বড় টার্ম, তাহলে হিউম্যানের টার্মটা বড় করে দিন, তাহলে হিউম্যানের টার্মটা হয়ে গেল আমাদের কি বড়। প্রথম সেন্টেন্স কি বলছে, অল ইন্টেলিজেন্ট বিংস, বুদ্ধিমান জীব জীব, তাহলে এখানে তার ভেতরে চলে আসবে আমাকে বুদ্ধিমান জীব, আইবি লিখলাম, ঠিক আছে, তো ইন্টেলিজেন্ট বিংস আইবি, আইবি মানে আবার ছেলেরা অন্যরকম ভাবে, কেউ কি জানেন ছেলেরা আইবি মানে কি? যারা ছেলে আছেন কেউ কি জানেন, বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আপনারা লেজেন্ড, আর যদি না বলতে পারেন আপনারা খুব ভালো ছেলে। কি ছেলে আছে, প্রশান্ত হাঁসদা ছেলে আছে একমাত্র, আর কেউ নাই ছেলে, ছেলেদের কি অভাব, ছেলেরা পড়াশোনা করছে না, আইপিএল দেখছে। তো জানেন কি আইবির মানে? সব খেলা দেখছে বসে বসে। যাই হোক, তাহলে এর মধ্যে চলে এলো কি, তাহলে ইন্টেলিজেন্ট বিংস হচ্ছে ছোট টার্ম হিউম্যানিতে, তাই তার মাঝখানে চলে ইন্টেলিজেন্ট বিংস। এখানে বলছে যে ডগস আর ইন্টেলিজেন্ট ক্রিয়েচার্স বা বিংস, একই জিনিস, জীব, ক্রিয়েচার্স আর বিংস একই জিনিস, লিভিং বিংস আর কি। ডগস আর ইন্টেলিজেন্ট ক্রিয়েচার্স, তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে বড় টার্মকে ইন্টেলিজেন্ট ক্রিয়েচার্স বা ইন্টেলিজেন্ট বিংস, তার তার ছোট তার মধ্যে কি চলে আসবে ডগস, হ্যাঁ ডগস আর বলেছে, তাহলে এর মধ্যে চলে এলো কি ডগস, ডি লিখলাম। সিদ্ধান্তে বলছে কি ডগস আর পিপল বা হিউম্যান, এখানে কি বলছে ডগস আর হিউম্যান, তাই দেখুন ডগ আছে, ডগের উপরে কি আছে ইন্টেলিজেন্ট বিংস ইন্টেলিজেন্ট হিউম্যান, তাহলে হিউম্যানের মধ্যেই কিন্তু আমাদের ডগস চলে আসছে, সুতরাং এটা আমাদের কিন্তু সঠিক হয়েছে। P1 P2 সি, এবার দেখো এখানে কিন্তু দেখুন এই হিউম্যানস এর মধ্যে ইন্টেলিজেন্ট বিংস আসছে, হ্যাঁ চলে এলো, ইন্টেলিজেন্ট বিংস মধ্যে ডগ আসছে চলে এলো, তাহলে হিউম্যানস এর ডগের হিউম্যানস এর মধ্যে কিন্তু ডগস থাকছে, সুতরাং এটা হয়ে গেল আমাদের কি ভ্যালিড। ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন, ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন, ক্লিয়ার না ক্লিয়ার নয়? বলুন প্লিজ, ক্লিয়ার না ক্লিয়ার নয় বলুন, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইয়েস ক্লিয়ার। কারোর কোনো অসুবিধা, কারোর কোনো অসুবিধা থাকলে বলুন, কারোর কোনো অসুবিধা নেই? নেক্সট দেখুন,
নেক্সট উদাহরণ দেখুন কি বলছে, অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। তাহলে এখানে বলুন বট টার্ম কে, স্টুডেন্ট না ইন্টেলিজেন্ট, কে হবে বলুন? দেখি আপনারা বলুন, বট টার্ম কে, স্টুডেন্ট না ইন্টেলিজেন্ট? আমি পোল দিচ্ছি, আপনারা বলুন বট টার্ম কে, স্টুডেন্ট না ইন্টেলিজেন্ট? পোলে বলবেন আমাকে, ঠিক আছে? বট টার্ম কে, স্টুডেন্ট না ইন্টেলিজেন্ট? আমাকে বলতে হবে এটা। আমি পোল দিচ্ছি, পোলে বলুন। ডান দিকে পোল অপশন থাকবে একটা। বট টার্ম কে, দুটো অপশন দেবো, স্টুডেন্ট না ইন্টেলিজেন্ট, এটা বলতে হবে। নাকি ইন্টেলিজেন্ট? 30 সেকেন্ডের পোল, বলুন কি হবে এটা। 10 সেকেন্ডে পোল যাচ্ছে, দেখি কে কি বলছে। পোলে বলুন, পোলে বলুন। 7 6 5 4 3 2 1। কে বট টার্ম এখানে বলুন পোলে। তাই হয়ে গেল। কারণ 17 সেকেন্ড আছে, 6 জন দিয়েছেন, বাকি 5 জন দিন, বাকি 5 জন বলুন কে বট টার্ম। 10 সেকেন্ড আছে, আর পোল অপশনে টাচ করে বলুন। 7 জন দিয়ে 4 জন এখনো কিছু বললো না। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের হয়ে গেল কি, এটা আমাদের হয়ে গেল ইন্টেলিজেন্ট। একজন কিন্তু স্টুডেন্ট বলেছে, কে স্টুডেন্ট বলেছে একটু আমাকে বলুন তো। দেখলেন তো, একে বলা হয় কি বলুন তো, এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কাকে বলা হয় বুঝতে পারলেন? এক্সপিরিয়েন্স কাকে বলে বুঝলেন? আমি বুঝতে পারছি ঠিক, একজন না একজনকে বুঝতে পারেনি। স্টুডেন্ট কে বলেছেন বলুন। বলুন। যাক, সে বলবে না, আমি বুঝতে পারছি কে বলেছে। বুঝতে না পারলে আপনারই ক্ষতি, আমার কিছুই নাই। তাহলে দেখুন এখানে ইন্টেলিজেন্ট হয়ে গেল আমাদের কি, বট টার্ম। তাহলে ইন্টেলিজেন্ট হবে কি, বড় গোল। ইন্টেলিজেন্ট বড় গোল, ঠিক আছে। তাহলে তার মাঝখানে ছোট আসবে কি, স্টুডেন্ট। STU, স্টুডেন্ট লিখলাম। এবার বলছে কি, রাম ইজ স্টুডেন্ট। তাহলে এই সেন্টেন্সে বট টার্ম কে, স্টুডেন্ট। তাহলে স্টুডেন্টের মধ্যে চলে আসবে কে, রাম। তাহলে এখানে চার্জ শেষ হয়ে গেল ল্যাপটপে। এই দেখুন, ব্যাটারি সেভার ইজ অন, কনসিডার প্লাগ ইন ইউর ডিভাইস। লে মুশকিল। বলছে কি, তাহলে দেয়ারফর রাম ইজ ইন্টেলিজেন্ট। তাহলে রাম হচ্ছে কি, ইন্টেলিজেন্ট। তাই দেখুন এখানে কি বলছে, রাম ইন্টেলিজেন্টের মধ্যেই কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। ইন্টেলিজেন্টের মধ্যে স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যেই রাম। তাহলে রাম হয়ে গেল কি, ইন্টেলিজেন্ট। তাহলে সুতরাং এটাও দেখুন, P1 P2 P3, এই সরি P3 কেন, সি হবে এখানে, সি। সুতরাং এটা আমাদের হয়ে গেল কি, ভ্যালিড। ঠিক আছে। এবার দেখুন ইনভ্যালিড কিছু উদাহরণ আমরা দেখবো। এবার দেখুন বলছে, অল মেন আর মোর্টাল। অল মেন আর মোর্টাল, তাহলে এখানে বড় টার্ম কে, ডান দিকেরটা হবে, আমরা বারবার পড়ে আসছি, ডান দিকেরটা হচ্ছে বড় টার্ম। তাহলে বড় গোল কে হবে, মোর্টাল। তাহলে হয়ে গেল কি, মোর্টাল। গোল আমার বিখ্যাত হচ্ছে একদম, দেখ বুঝতে পারলেই ভালো। মোর্টাল, তাহলে মোর্টালের মধ্যে ছোটটা মেন চলে আসবে। তাহলে চলে এলো কি এখানে আমাদের, মেন। ঠিক আছে। এখানে বলছে কি, রামা ইজ মোর্টাল। তাহলে কি, রাম কোথায় হবে, রামকে বলেছে মোর্টাল, তাহলে রাম আসবে কার মধ্যে, রাম চলে আসবে এই মোর্টালের মধ্যে। দেখুন ভালো করে বুঝুন ব্যাপারটা, রাম কিন্তু মেন বলেনি, রামকে কিন্তু বলেছে কি, মোর্টাল। তাহলে এর মধ্যে চলে এলো রাম। কনক্লুশন কি বলছে, দেয়ারফর, সুতরাং, অতএব রাম হয় মানুষ, রামা ইজ হিউম্যান। রাম কি এখানে হিউম্যান হচ্ছে বা মেন হচ্ছে?
রাম কি এখানে হিউম্যান বা মেন হচ্ছে কি? বলুন, রাম কি মানুষ হচ্ছে এখানে না হচ্ছে না? রাম তো মোটাল হচ্ছে, মানুষের মধ্যে তো রাম আসছেই না। আসছে কি? আসছে না আসছে না বলুন আপনারা, আসছে না আসছে না? এখানে রাম কি মেনের মধ্যে বা হিউম্যানের মধ্যে আসছে কি আসছে না? আসছে কি? বলুন প্লিজ। আসছে? ইনভ্যালিড কনক্লুশন, ঠিক একদম। রাম কিন্তু এখানে হচ্ছে না, মেনের মধ্যে আসছে না। রাম মোটালের মধ্যে আছে। কনক্লুশন বলেছে কি রাম হচ্ছে হিউম্যান, রাম তো মেনের মধ্যে হিউম্যানের মধ্যে এলোই না, সুতরাং এটা হয়ে গেল আমাদের ইনভ্যালিড। ওকে, নেক্সট দেখুন, অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। এখানে বড় টার্ম কে? ইন্টেলিজেন্ট। সকল ছাত্র হয় কি? বুদ্ধিমান। তাহলে বুদ্ধিমান ডান দিকে আছে, বুদ্ধিমানটা হচ্ছে বড় গোল। তাহলে এখানে বলছে কি রাম, ইন্টেলিজেন্টের মধ্যে চলে আসবে কে আমাদের? রাম। বলছে সরি ভুল, অল স্টুডেন্ট হবে, অল স্টুডেন্ট হবে এখানে, আমি উপরটা দেখিনি। এখানে হবে এখানে স্টুডেন্ট, এখানে বলছে এখন অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্টটা বড় গোল আর স্টুডেন্টটা হয়ে যাবে কি ছোট। তাহলে এখানে স্টুডেন্ট লিখে দিলাম, STU। তারপর বলেছে কি রামা ইজ ইন্টেলিজেন্ট, তাহলে এখানে ইন্টেলিজেন্ট হবে রামের ক্ষেত্র বড় গোল, আর রাম হয়ে যাবে এখানে, রাম কি বলেছে? ইন্টেলিজেন্ট। রাম স্টুডেন্ট বলেনি, রাম বলেছে ইন্টেলিজেন্ট। আরে রামকে বলেছে কি ইন্টেলিজেন্ট, সো রামা ইজ স্টুডেন্ট, সো অতএব রাম হয় ছাত্র। তা রাম কি ছাত্রের মধ্যে আসছে? রাম তো ইন্টেলিজেন্টের মধ্যে আসছে, রাম তো ছাত্রের মধ্যে আসছেই না। ভ্যালিডে কি হচ্ছিল দেখুন, ভ্যালিড একটা দেখি তাহলে বুঝতে পারবেন আপনারা। ভ্যালিড দেখুন একটা, এখানে ভ্যালিড দেখুন কি বলেছে, অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট, একই উদাহরণ, অল স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট বড় গোল, স্টুডেন্ট ছোট গোল। রাম ইজ স্টুডেন্ট, তাহলে স্টুডেন্টের মধ্যে কিন্তু রাম চলে এলো, দেয়ারফর রাম ইন্টেলিজেন্ট। তা যেহেতু সব স্টুডেন্টই ইন্টেলিজেন্ট, রামও হচ্ছে স্টুডেন্ট, তাহলে রাম তো স্টুডেন্টের মধ্যেই আসছে, তো রাম তো ইন্টেলিজেন্ট হবেই। ঠিক আছে, আর এখানে বলছে কি যে রাম হচ্ছে কি লাস্টে বলেছে কি রাম হয় ছাত্র, তা রাম কি ছাত্রের মধ্যে আসছে না, রাম তো ইন্টেলিজেন্টের মধ্যে আসছে, সুতরাং এটা হয়ে গেল আমাদের কি দিস ইজ অলসো ইনভ্যালিড। ক্লিয়ার? বলুন ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পেরেছেন? নেক্সটটা দেখুন, নেক্সটটা বলছে অল ব্যাটস আর ম্যামেলস। ব্যাট মানে কি হবে না, বাদুর। সকল বাদুর হয় ম্যামেল বা স্তন্যপায়ী। তাহলে এখানে বড় টার্মকে, এখানে বড় টার্ম হয়ে যাচ্ছে আমাদের ম্যামেলস। এখানে আমাদের ম্যামেলস হয়ে গেল কি ব্রড টার্ম, ম্যামেলস। ম্যামেলস হয়ে গেল বড় টার্ম। তাহলে বড় টার্মের মধ্যে কি আসছে? ব্যাট, বাদুর চলে আসছে। তাহলে এখানে হয়ে গেল কি ব্যাট। ব্যাট বলেছে এর মধ্যে, ম্যামেলস এর মধ্যে ব্যাট চলে আসছে। গোটস আর ম্যামেলস, ছাগল হয় স্তন্যপায়ী। তা ছাগল কি বাদুর হয় বলেছে কেন? একবার বলেনি। ছাগল হয় স্তন্যপায়ী, তাহলে ম্যামেলস এর মধ্যেই কিন্তু চলে এলো গোট। এবার এখানে কি বলছে? দেয়ারফর, সিদ্ধান্তে বলছে অতএব ছাগল হয় বাদুর, গোট ইজ ব্যাট। তাহলে গোট কি এখানে ব্যাটের মধ্যে কোথাও আসছে? গোট আর ব্যাট তো এখানে আলাদা হয়ে গেছে। গোট আর ব্যাট থেকে আলাদা, গোট তো ম্যামেলস এর মধ্যে আছে, ব্যাটও ম্যামেলস এর মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কেউ, এদের মধ্যে কেউ থাকছে না। সুতরাং এই দুটো যেহেতু সম্পর্ক এখানে কি হয়ে গেল কাটা, নো গোটস আর ব্যাট বা নো ব্যাটস আর গোট, তো সেক্ষেত্রে সেখানে এটাও হয়ে গেল কিন্তু আমাদের ইনভ্যালিড। স্ট্রাকচার মানলো, P1 P2 C থাকলো, P1 P2 P-1 P-2 আর কনক্লুশন থাকলো এখানে, কিন্তু যেহেতু আমাদের এখানে কিন্তু মিললো না, সমস্ত রুলস কিন্তু এখানে বৈধতার ফলো করলো না, কারণ উদাহরণটা দেখুন ভুলভাল উদাহরণ হয়ে বসে আছে এখানে, কারণ এটা মিললো না এখানে আমাদের। এটা ঠিক হলে কি করতে হতো?
এটা বৈধ হতে গেলে কি করতে হতো? কি লিখছে কে? দিস ক্লাস উইল, কে কি লিখছে নোটিফিকেশনে? আমি কিছু বুঝতে পারছি না, কি আসছে আমি কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, দেখুন তাহলে এখানে ঠিক করলে কি হতো? ঠিক করলে হতো অল ব্যাটস আর ম্যামেল। ফের বাবা, গোটস আর ব্যাট, সো গোটস আর ম্যামেলস। এটা যদি হতো, ম্যামেলস তো লিখতে পারছি না একদম, অল ব্যাটস আর ম্যামেলস, তাহলে ম্যামেলসটা হয়ে যেত কি আমাদের বড় গোল, ও চার্জ নেই বলে হচ্ছে। তার মধ্যে কি হতো? ব্যাট চলে আসতো বাদুর, বি। নেক্সট সেন্টেন্স গোটস আর ব্যাট, তাহলে গোটটা ব্যাটই হতো। সুতরাং গোটস আর ম্যামেলস, গোটটা কিন্তু ম্যামেলের মধ্যে, এটা আমাদের হয়ে যেত কি ভ্যালিড। যেহেতু উল্টো আছে তাই এখানে মিললো না, তাই এটা হলো ইনভ্যালিড। কারো কোনো সমস্যা? কারো কোনো সমস্যা এখানে বলুন? কারো কোনো সমস্যা আছে এখানে বলুন প্লিজ? কারো কোনো এখানে সমস্যা আছে? কারো কোনো সমস্যা? ক্লিয়ার? ভেরি গুড। কারো সমস্যা আছে কিন্তু বলবেন। নো স্যার, অল ক্লিয়ার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, ক্লাস কেমন লাগছে বলুন? অনেকে আমার ক্লাস প্রথম করছে, বাকিরা তো আমাকে চেনে। দেখুন, এবার আসছে কি সাউন্ডনেস। সাউন্ডনেসটা সম্বন্ধে আপনারা কেউ জানেন? সাউন্ড আনসাউন্ড, এই সম্বন্ধে কি আপনারা কেউ জানেন বলুন? সাউন্ড আনসাউন্ড সম্বন্ধে কি আপনারা কেউ জানেন? ভালোই, থ্যাংক ইউ। অল ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড আনসাউন্ড সম্বন্ধে কি আপনারা কেউ জানেন? হ্যাঁ, বাকিরা? বাকিরা নো। দেখুন, সাউন্ড আনসাউন্ড বলতে কি বোঝায়? আমরা তাহলে ভ্যালিডিটি পড়ার সময় কি করলাম? ভ্যালিডিটি পড়ার সময় আমরা পড়লাম যখন আমরা কোনো কিছু মানে ভ্যালিডিটি দেখবো, তখন আমরা কিন্তু বাস্তবের সঙ্গে মিল আছে কিনা দেখবো না। আমরা অনলি দেখবো কি স্ট্রাকচারটা বা ফর্মটা P1 P2 C ফলো করেছে কিনা, এবং ভ্যালিড আর ভেন ডায়াগ্রামটা ফলো করেছে কিনা। যদি ফলো করে থাকে সব, তাহলে ভ্যালিড, আর যদি ফলো না করে তাহলে ইনভ্যালিড। তাহলে এইটা হয়ে গেল আমাদের ভ্যালিডিটির ক্ষেত্রে। এবার সাউন্ডনেস কখন হবে? যখন আমাদের একটা ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড হয়ে গেল বা বৈধ হয়ে গেল, তারপর আমরা দেখব তার যে লেখা আছে তার সঙ্গে বাস্তবের মিল আছে কি নেই। যদি বাস্তবের মিল থাকে তাহলে হবে সাউন্ড, আর যদি বাস্তবের মিল না থাকে তাহলে হয়ে যাবে আনসাউন্ড। সাউন্ডনেস হওয়ার প্রথম শর্ত হলো একটা ডিডাকটিভ আর্গুমেন্ট বা একটা অবরোহ অনুমানকে অবশ্যই বৈধ হতে হবে। যদি সেটি বৈধ হয়, তারপর আমরা দেখব যে তার মধ্যে যে কন্টেন্টটা আছে, যে লেখাটি আছে, তার সঙ্গে রিয়েলিটি বা বাস্তবতার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেটা হবে সাউন্ড, আর যদি মিল না থাকে তাহলে সেটা হবে আনসাউন্ড। উদাহরণ দেখলে বুঝতে পারবেন। সাউন্ডনেস দেখুন, হোয়েন উই, এই দাগগুলো একটা স্টার্ট কেন আসছে, হোয়েন উই সি দ্যাট এ ডিডাকটিভ আর্গুমেন্ট ইজ ভ্যালিড, যখন আমরা দেখো ডিডাকটিভ আর্গুমেন্ট ভ্যালিড বা বৈধ, অ্যান্ড ইজ কনসিস্টেন্ট উইথ রিয়েলিটি অর নেচার, এবং যখন প্রকৃতির সঙ্গে মিল আসছে, তখন আমরা বলবো সাউন্ডনেস। যখন আমরা দেখবো কোনো অবরোহ অনুমান বৈধ হচ্ছে এবং সেটি বাস্তব বা প্রকৃতির সঙ্গে মিল আছে, তখন তাহাকে আমরা বলবো সাউন্ড। উদাহরণ কি দেখুন,
প্রথমে আমাদের দেখতে হবে বৈধ নাকি অবৈধ। দেখুন এখানে দেখুন কি এক্সাম্পল কি আছে, বলছে সকল মানুষ হয় মরণশীল। তাহলে একটু আগে আমরা কি বললাম, একটু আগে বললাম আমরা মরণশীলটা হবে বড় গোল, এটা হচ্ছে ব্রড টার্ম। এই হয়ে গেল আমাদের মরণশীল। সকল মানুষ, তাহলে এর মধ্যে চলে আসবে কি আমাদের, এর মধ্যে চলে আসবে আমাদের মানুষ। তারপর কি বলছে, রাম হয় মানুষ, তাহলে রামের ক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে বড় টার্ম কে মানুষ, তার মধ্যে চলে আসবে কে রাম। তাহলে বলছে কি সিদ্ধান্তে, এটা হয়ে গেল P1 প্রিমাইস 1, এটা হয়ে গেল প্রিমাইস 2, এটা হয়ে যাবে কি কনক্লুশন। অতএব রাম হয় মরণশীল। তাহলে রাম মরণশীল হচ্ছে কি হচ্ছে না, অবশ্যই হচ্ছে, কারণ মরণশীলের ভেতরে কিন্তু রাম রয়েছে। তাহলে এটা আমাদের হয়ে গেল কি, প্রথম কথা হয়ে গেল আমাদের এটা ভ্যালিড বা বৈধ। এইবার আমরা ব্যাটারি লো, শাট ডাউন হবে, আমি দেখি ইনভার্টারের মাধ্যমে চেষ্টা করি। উফ, 1 মিনিট। আজকে আর রাতে ঘুম হবে না আমার, যাই হোক। তাহলে এইটা হয়ে গেল কি আমাদের বৈধ, ঠিক আছে। এটা হয়ে গেল বৈধ। বৈধ যখন হয়ে যাবে তারপর আমরা দেখবো কি, এই যে কথাগুলো আছে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, ওদের রাম হয় মরণশীল, এই কথাগুলোর সঙ্গে বাস্তবের মিল আছে কি নেই। এর সঙ্গে কি বাস্তবে মিল আছে না নেই, অবশ্যই আছে, কারণ সকল মানুষ হয় মরণশীল, ওদের রামও হবে মরণশীল। সুতরাং এইটা হয়ে যাবে আমাদের কি সাউন্ড। তাই সাউন্ড হতে গেলে ফার্স্ট আমাদের কি হতে হবে, ফার্স্ট দেখতে হবে যে অবরোহ অনুমানটি বৈধ নাকি অবৈধ। যদি বৈধ হয় তাহলে তখন আমরা দেখব এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা। যদি বাস্তবের মিল থাকে তাহলে সেটি হবে সাউন্ড, আর না হলে আনসাউন্ড। আর আনসাউন্ড হওয়ার আর একটা রুল কি, যদি কোনো ডিডাকটিভ আর্গুমেন্ট অবৈধ হয় তাহলে আমরা কিন্তু আর সাউন্ড চেক করতে যাবই না। সাউন্ড চেক করার ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া কি, যে সেই ডিডাকটিভ আর্গুমেন্টটা প্রথমে বৈধ হতে হবে। যদি অবৈধ হয়ে যায় তাহলে আমরা সাউন্ড আনসাউন্ড চেক করার কোনো প্রয়োজন নেই। অবৈধ ডিডাকটিভ আর্গুমেন্ট, ইনভ্যালিড ডিডাকটিভ আর্গুমেন্ট সর্বদা আনসাউন্ডই হবে। এটা মাথায় রাখতে হবে যে অবৈধ ডিডাকটিভ আর্গুমেন্ট সর্বদা আনসাউন্ড হবে। আনসাউন্ড কি বলছে, এ ডিডাকটিভ আর্গুমেন্ট দ্যাট ইজ ভ্যালিড বাট does not correspond to reality, and if the first becomes invalid then it must be unsound। বলছি যে অবরোহ অনুমান বৈধ হবে কিন্তু বাস্তবের সঙ্গে মিল থাকবে না, এবং সেটি প্রথমেই যদি অবৈধ হয়ে যায় তাহলে সেটি অবশ্যই আনসাউন্ডই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন জিনিসটা কি। আর একটা উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে কিন্তু হবে না। বলছে কি, দুটো উদাহরণই আছে। সকল বাদুড় হয় স্তন্যপায়ী প্রাণী, সকল বাদুড় হয় কি স্তন্যপায়ী প্রাণী। সুতরাং এখানে বট টার্মকে স্তন্যপায়ী প্রাণী, ম্যামেলস। বাবা বড় গোল করছি আমি, এই গোল বিশাল গোল হয়ে গেল। স্তন্যপায়ী বড় গোল হয়ে গেল, তার মাঝখানে কে চলে আসবে, বাদুড়। বলেছে কি ছাগল হয় বাদুড়, তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে এরকম P1 হয়ে গেল, এটা P2 হয়ে গেল, এটা প্রিমাইস 1 প্রিমাইস 2, এন্ড এটা হয়ে গেল কি কনক্লুশন। ছাগল হয় বাদুড়, তাহলে এই সেন্টেন্সটাই বটটাম কে বাদুড়, তাহলে বাদুড়ের মধ্যে কে চলে আসবে, ছাগল। অতএব ছাগল হয় স্তন্যপায়ী। তাহলে
এইটা মিলছে কি মিলছে না বলুন, ভ্যালিড না ইনভ্যালিড? অবশ্যই ভ্যালিড এটা, কারণ দেখুন বলছে কি ছাগল স্তন্যপায়ী, ছাগল তো অবশ্যই স্তন্যপায়ীর মধ্যেই থাকছে, সুতরাং হয়ে গেল এটা ভ্যালিড। কিন্তু দেখুন ছাগল স্তন্যপায়ী এটা ঠিকঠাক আছে, কিন্তু ছাগল হয় বাদুড়, এটা কি বাস্তবের সঙ্গে মিল আছে বলুন? ছাগল কি কখনো বাদুড় হয়? কখনোই নয়। সুতরাং এর বাস্তবের সঙ্গে মিল নেই, সুতরাং এটি হয়ে গেল ভ্যালিড বাট আনসাউন্ড। বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন প্লিজ। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? বলুন বুঝেছেন না বুঝতে পারেননি? সাউন্ড আনসাউন্ড, ভ্যালিড ইনভ্যালিড, ডিডাকটিভ আর্গুমেন্ট বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? কারুর যদি একটু অসুবিধা থাকে তাহলে আমাকে জানান, কারণ এখানে আপনারা পড়তে এসছেন। আনসাউন্ড কেন হলো? বাস্তবের সঙ্গে মিল নাই যে। আনসাউন্ড হওয়ার একটা হচ্ছে বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে, প্রিন্স যদি একটি আনসাউন্ড থাকে সেক্ষেত্রে কনক্লুশন আনসাউন্ডই হবে, তো হ্যাঁ অবশ্যই। দাঁড়ান এক সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে কি আমার আনসাউন্ড, ঠিক আছে। বাস্তবের সঙ্গে যদি মিল না থাকে তাহলে সেটা অবশ্যই আনসাউন্ডই হবে। আমার কন্টেন্টে দেখতে হবে যে বাস্তবের সঙ্গে মিল আছে কি নেই। তাহলে আলোক শিখা, আপনি বুঝতে চান আনসাউন্ড কেন? সাউন্ড হবে কখন? যখন একটি ডিডাকটিভ আর্গুমেন্ট বৈধ হবে, কিন্তু কিন্তু তার সঙ্গে যদি বাস্তবে মিল থাকে তাহলে হবে সেটা সাউন্ড। আর যদি বাস্তবের মিল না থাকে বৈধ হওয়ার পরেও তাহলে সেটা হবে আনসাউন্ড। আর যদি অবৈধ হয়ে যায় ডিডাকটিভ আর্গুমেন্ট তাহলে আমরা আনসাউন্ড সাউন্ড দেখতে পাবো না, চোখ বুঝে আনসাউন্ড করে দেবো আমরা, অলরেডি অবৈধ হয়েই গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কি? বলুন বলুন বলুন। আর একটা সহজ বা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি। ধরুন একটা কেউ চুরি করলো, ঠিক আছে, চুরি করার পর সে বলছে যে হুজুর আমি 3 দিন খেতে পাইনি তাই পেটের দায়ে চুরি করেছি। তখন আমরা তার উপর মায়া করব কিনা সেটার জন্য আমরা চেক করতে যাবো সে কথাটা ঠিক বলেছে নাকি ভুল, তার সঙ্গে সে কথাটা বাস্তবে কথা বলেছে নাকি ভুল। তখন আমরা চেক করতে যাবো যে আমি পেটের দায়ে চুরি করেছি। আর কেউ এসে বললো ও আমার চুরি করার সব ভালো লেগেছে চুরি করেছি, তাহলে কি আপনি দেখতে যাবেন সে খেতে পেয়েছি কি পাইনি, তার কথা সত্য কি মিথ্যা, সে তো স্বীকার করেই নিল। তাহলে জিনিসটা কি হলো? তখন আমরা দেখতে যাবো না, তাকে ডাইরেক্ট বলো এই কে জেলে পড়তো রে। আর যদি বলে আমার হুজুর আমি পেটের দায়, আমি 3 দিন খেতে পারিনি, আমার মাকে কিছু খাওয়াতে পারিনি 3 দিন ধরে, তাই আমি চুরি করতে বাধ্য হয়েছি, তখন পুলিশ বলে এই যা তো দেখায় তো সত্যি কথা কিনা, খেতে পেয়েছি কিনা দেখায় তো একবার। কি হলো? হ্যাঁ বাবু খেতে পেয়েছে। তাহলে সেটা হলো না, খেতে পাইনি তাহলে না ঠিকঠাক করেছে, ও ছেড়ে দাও ওকে, পরিবারের একমাত্র ছেলে আই করছে, ছেড়ে দাও ওকে, ওয়ার্নিং দিয়ে ছেড়ে দাও। আর যদি দেখছে যে না তা তো না মিথ্যা কথা বলছে তাহলে ওকে জেলে পড়ো। আর যদি দেখছে যে প্রথমে বলে আমি ভাই নিজের পেটের দায়ে করে নে, আমার শখে চুরি করেছি, ইচ্ছা হয়েছে চুরি করেছি, তখন আপনি দেখতে পান ঘরে খেতে পাই কি পাই না? যাবেন না, তা অলরেডি তখন ক্যান্সেল হয়ে যাবে জিনিসটা। এক সেকেন্ড প্লিজ। তাহলে বুঝতে পেরেছেন জিনিসটা আপনারা? ক্লিয়ার? উদাহরণ দিলাম সেটার মাধ্যমে বুঝতে পেরেছেন আপনারা? কারো কোনো সমস্যা আছে আর? রেজান করেছি, দাঁড়ান রেজানটা অ্যাকসেপ্ট করি আমি। ও লাস্টে একজনকে জয়েন করলো।
হ্যাঁ অয়শ্রী দাস বলুন। মিত্রা মিত্রা নস্কর, আপনি এত পরে জয়েন করলেন ক্লাসে, বলুন। স্যার ভুল করে হয়ে গেছে, ওটা হাত পড়ে গেছে। আচ্ছা বেশ ঠিক আছে। নো স্যার ক্লিয়ার। কারোর কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে বলবেন, ঠিক আছে। আর যে আজকে যে এসএলএসটি ক্লাসটা হওয়া কথা সেটা হবে না, কারণ কারেন্ট নাই। আমি দেখি কালকে ক্লাসটা করিয়ে দেবো আপনাদের। কালকে বুধবার আছে, কালকে আবার রামনবমী, মানে এই লাস্ট 10 ডেজ শুধু উৎসব আর উৎসব, উৎসব আর উৎসব, উৎসবে উৎসবে সব শেষ হয়ে যাচ্ছে একদম প্রচুর। এই হচ্ছে বিষয়। আজকেও তো আমাকে গ্রামে যেতে হলো, আমার গ্রামে বাসন্তী পুজো হচ্ছে, সেটা সেরে আমি আবার এলাম এখানে পড়াতে। তারপরে যে কারেন্ট নেই, দুর্দশা। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। ওকে, তা সবাইকে গুড নাইট। কারো যদি প্রশ্ন থাকে আমাকে ফোন করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা, তাহলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটা ফলো করে দেবেন। আর যদি কেউ অ্যাডমিশন নিতে চান তাহলে যোগাযোগ করুন, এখন আমাদের অফার চলছে। আপনারা স্যার নেক্সট ক্লাসে, আজকে ক্লাস না কালকে বলবো, হ্যাঁ আলোকশিখা কালকে বলবো, কালকে ক্লাসে বলবো। আর যদি কেউ অ্যাডমিশন নিতে চান পেপার 1 বা ইংলিশ লিটে বা এসএলএসটি তে, তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন, 89188103। কি লেখা হলো, একদম লেখা বাজে হচ্ছে, দাঁড়ান ভালো করে লিখে দিই। নোটটা আমি একটু পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি আমি। আর যদি না পেয়ে থাকেন নোটটা আমাকে মেসেজ করে দিয়ে দেবো। আর রেকর্ডিং ক্লাসে একটু পরে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, ঠিক আছে, তাহলে সকলকে গুড নাইট আজকের মতো। ওকে, থ্যাংক ইউ।